স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রশিদ। আমার হাতে বামে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় প্রতারণার অভিযোগ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে দিয়ে বলছিলাম প্রতারণার অভিযোগ, ক্ষমতার স্বাদ পেয়েই জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি, এমন মন্তব্য নাহিদ ইসলামের। এবং যদি এভাবেই বলি, সংসদে আমরা দেখেছি সংস্কার এবং অধ্যাদেশ নিয়ে বিতর্ক হয়েছে, সমঝোতা ভঙ্গের অভিযোগ আছে। যদিও আইনমন্ত্রী আজকে বলছেন যে এই আলোচনার মাধ্যমে আরও সংশোধন করে এগুলো বিল আকারে আনার আশ্বাস দিয়েছেন তিনি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পাশ না করা অধ্যাদেশগুলো নিয়ে রাজনীতি করছে বিরোধী দল। আসলে কে রাজনীতি করছে? আর এই যে আইনমন্ত্রীর যে আশ্বাস, এমন আশ্বাসে আশ্বস্ত হওয়া যায় কিনা? ধন্যবাদ তাইমুর আপনাকে। এখানে আমার সিনিয়ররা আছেন অনেকে, দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রতারণার প্রসঙ্গটা এসেছে, আমি দেখলাম যে গতকাল বা পরশুদিন সম্ভবত সংসদে যে বিলটা পাশ হয়েছে, আপনার জুলাই যোদ্ধাদের ওই আমাদের যেই এটা করা হয়েছে, জাদুঘরটা করা হয়েছে, জাদুঘর অধ্যাদেশ নিয়ে। তো আমি পুরো ঘটনাটা পড়ে এবং শুনে যেটা বুঝলাম যে ওই কার্য উপদেষ্টা কমিটি যেটা থাকে, সেখানে এক ধরনের ঐকমত্য হয়েছিল যে এতগুলো অধ্যাদেশ আমরা হুবহু পালন করব, আর বাকিগুলো নিয়ে কারো কারো নোট অফ ডিসেন্ট ছিল, কারো কারো দ্বিমত ছিল। নাহিদ ইসলাম যেটা বলেছেন যে সেখানে যে ঐকমত্যটা হয়েছিল, এটার বাইরে এসে সম্ভবত আনিসুর রহমান এমপি উনি কিছু সংশোধনী দিয়েছেন এবং সেই সংশোধনীর আলোকে ফাইনালি বিলটা পাস হয়েছে, যেটাকে নাহিদ ইসলাম মনে করছেন যে এটা ফেব্রিকেটেড এবং এটা কৌশলে করা হয়েছে, যেটা কার্য উপদেষ্টা কমিটিতে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছেছিল, এই সমঝোতাটা রক্ষা করা হয় নাই। এটা উনি খুবই ক্ষুব্ধ হয়েছেন বলেই উনি প্রতারণার মতো শব্দ ব্যবহার করেছেন, যেটা সত্যিকার অর্থে খুবই শক্ত একটা ওয়ার্ড আমি যদি মনে করি। পার্লামেন্ট শুরু হয়েছে, খুব বেশি দেরি হয় নাই, মাত্র আমাদের প্রথম অধিবেশনেরই বিভিন্ন কার্যক্রমগুলো চলছে। এর মধ্যে আমরা দেখছি যে পার্লামেন্ট মাঝে মাঝে খুব ভালনারেবল হচ্ছে, আবার মাঝে মাঝে তো আমরা দেখছি যে একসাথে সবাই মিলে বিল পাস করছেন। এটা মানে খুবই আকাঙ্ক্ষিত একটা জায়গা। সব বিষয়ে একমত হবেন এমনও যেমন না, আবার কিছু কিছু বিষয়ে সবাই একমত থাকছেন, এটাও ভালো। আবার সরকারের সমালোচনায় কখনো কখনো খুবই সোচ্চার কণ্ঠ আছেন বিরোধী দলের সদস্যরা, সেটাও আমার কাছে মনে হয় অসুবিধা নাই। এবারের পার্লামেন্টের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে নতুন সদস্যরা এখানে অন্তর্ভুক্ত হয়েছেন। খোদ সংসদ নেতা নতুন, খোদ বিরোধী দলীয় নেতা নতুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখছি যে চিফ বিরোধী দলের হুইপও নতুন, সবাই মিলে। এখন যেই কথাটা আসছে, নতুন বাংলাদেশ যেহেতু কথাটা আসছে যে আমার কাছে এখানে যে বিএনপি নির্বাচনী ইশতেহারটা আমার সামনে আছে, আমি যদি এই ইশতেহারের পাতায় পাতায় আমি দেখি যে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ বলার সুযোগ আছে যে বিএনপি তার পজিশন থেকে সরে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কিন্তু বলছে যে আপনারা যেটা বলছেন যে আমরা সরে যাচ্ছি, এটা আমরা ফাইনালি সরছি না, আমরা ফাইনালি আর একটু রিফাইন্ড ওয়েতে, আরও বেটার ওয়েতে আমরা বিলগুলো আনবো, যে সমস্ত বিলগুলো তারা করে নাই। সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, সেটা হচ্ছে গুম সংক্রান্ত যে অধ্যাদেশটাকে তারা আইন আকারে আনলো না। দেখেন, এই গুমের অন্যতম ভিকটিম হচ্ছে বিএনপি, ঠিক আছে? আমি সেদিন দেখলাম যে একজন উপদেষ্টা বলছেন যে আমরা গুম অধ্যাদেশকে আইনে পরিণত করি নাই। না, বর্তমান উপদেষ্টাই বিএনপিরই সরকারের একজন উপদেষ্টা বলছেন যে গুমের বিষয়টা ওনারা আইনে পরিণত করেন নাই, বা গুম অধ্যাদেশটা ওনারা কন্টিনিউ করেন নাই, আইনে পরিণত করেন বা বাতিল হয়েছে। এর মানে এটা না যে ওনারা গুম করবেন। আমি বলছি যে এর অর্থ ওনারা গুম করবেন কি করবেন না সেটা না হলেও একটা পরিষ্কার যে ভবিষ্যতে যে ওনারা আবার গুমের শিকার হবেন, ওনারা বা ওনাদের এলাকায় যারা আছে তারা, এটা তো সেই পথটা খোলা রাখছে। এখন দেখেন, আপনি 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ তো আপনি আইনে পরিণত করেছেন। তো এগুলো আপনি যাচাই বাছাই করেই তো করেছেন, এগুলো যাচাই বাছাই করতে পারলেন, তাহলে গুম অধ্যাদেশটা যাচাই বাছাই করলেন না কেন? সুপ্রিম কোর্টের বিচার বিভাগেরটা যাচাই বাছাই করলেন না কেন? দুদকেরটা কেন করলেন না?
তারপরে আপনি এই যে ধরেন ট্যাক্সেশনের যে জায়গাটা, তো সেটা তো আপনি করেনই নাই। এখানে যেটা বোঝা যাচ্ছে যে সরকারের একটা দূরভিসন্ধির কথা আমরা প্রশ্ন তুলতেই পারি, বিরোধী দল আকারে আমরা এটা তুলব যে আপনারা ফান্ডামেন্টাল যে জিনিসটা বেসিক্যালি আমরা যেটা চেয়েছিলাম যে সরকারকে একটা জবাবদিহিতার জায়গায়, একটা ভারসাম্যের জায়গায় আনার, সেই অধ্যাদেশগুলো আপনি আনেন নাই। তখনই বোঝা যাচ্ছে এখানে কিছু না কিছু আমরা সন্দেহ পোষণ করতে পারি। তবে আমি যেটা মনে করি যে বিএনপি যদি ফাইনালি, এখন যেটা ওনারা কথা দিচ্ছে যে ওনারা ফাইনালি এটাকে রিফাইন্ড ওয়েতে আনবেন, যদি আমি আপনাকে বলি সবচাইতে ওয়াইজ অধ্যাদেশটা হয়েছিল কিন্তু গুম সংক্রান্ত। কারণ আপনি জানেন যে এখানে অনেক এক্সপার্টরা কাজ করেছেন এবং আমাদের এখনকার যে আইনমন্ত্রী, উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন, ওনারা সবাই ইনভলভ ছিলেন এবং গুম কমিশনে যারা যারা অন্তর্ভুক্ত ছিলেন এরা সবাই খুবই পরিশ্রম করেছেন এই অধ্যাদেশটা তৈরির ব্যাপারে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়েছেন। তো এই জায়গায় আমি মনে করি বিএনপি বা সরকার যেই কাজটা করেছে, আমি হয়তো অত কঠিনভাবে প্রতারণার কথা বলবো না, কিন্তু শুরুতেই বিএনপি নিজেই নিজের সম্পর্কে একটা কনফিউশন তৈরি করেছে, আবার একটা বিশ্বাসভঙ্গের জায়গা তৈরি করেছে। আবার আপনার কাছে আসবো, বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, এই যে বিএনপি তার অবস্থান থেকে সরে যাচ্ছে কিনা, সরে গেল কিনা, দুর্ভিসন্ধি দেখা, এবং মুজিবুর রহমান মঞ্জু যা বলছিলেন, সংসদে বিরোধী দল যা বলছে, বিএনপির বিরুদ্ধে আসলে কথা বলা সবসময় খুব সহজ এবং খুব হার্শলি বিএনপির বিরুদ্ধে কথা বলা যায়। তার কারণ বিএনপি তার ইতিহাসে তো 29 বছর বিএনপিকে ক্ষমতার থেকে দূরে রাখা হয়েছে, বিভিন্নভাবে দূরে রাখা হয়েছে। হার্শলি কথা বলে জেনারেল এরশাদ আপনি বলেন কিভাবে বিএনপিকে দূরে রেখেছেন, তারপরে এই যে আপনার 2009-এর পরে আপনি দেখেন বিএনপির বিরুদ্ধে কী হয়েছে, এগুলো তার বলার অপেক্ষা রাখে না। এখন মানে বিএনপির প্রবলেমটা হচ্ছে যেটা মঞ্জু ভাই যেটা বলছিলেন যে বিএনপি আসলে নিজেকে ঠিকভাবে প্রজেক্ট করতে পারে না। এটা আমি সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি আর কি। সবসময় এরা আসলে কি বলতে চায়, এরা কি করবে, কখন কি করা দরকার, এই জিনিসগুলো তারা মানুষের সামনে ঠিকভাবে আনতে পারে না এবং এটা আগে আনতে পারেও নি। যেমন আপনি যদি মনে থাকে সেই 94 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন হচ্ছিল, জামাত ইসলামী, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একসাথে, বিএনপি একলা আরেক দিকে, তখনও বিএনপি দেখা গেছে যে জনগণকে এটা ঠিকমতো বুঝাতে ব্যর্থ হচ্ছে। তখনও বিএনপির বিরুদ্ধে বহু হার্শ শব্দ ব্যবহার করা হয়েছে। এখন এটা হতেই পারে, এই যে আপনার প্রতারণা বলেন, আরও কঠিন কঠিন শব্দ তো আমরা ফেসবুকেও দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, পত্রপত্রিকাতে দেখছি যে বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে। কিন্তু আসলে সরকার কি করছে এটা সরকারের স্পষ্ট করা দরকার। এখানে আমি কোনো রাজনৈতিক বিষয়, কেন উনি রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ না, সুতরাং আমি এটা নিয়ে আমার মন্তব্য দেওয়াটা আমি ওরকমভাবে দেওয়াটা ঠিক হবে না। যেটা মনে করি যে বিএনপি তার নিজের অবস্থানটা ক্লিয়ার করা দরকার জনগণের সামনে। যেমন একবার শুনছি যে না, এটাকে আমরা, যে মঞ্জু ভাই যেটা বলেই দিয়েছেন, যেটা আমরা রিফাইন্ড ওয়েতে করব, আমরা এটা আলোচনা করে করব, আমরা নতুনভাবে করব। যেমন গুমের ব্যাপারে মনে হয় শাস্তির একটা মানে প্রভিশন তৈরি করা হয়েছে, যে গুম করলে শাস্তিকে একটা সর্বোচ্চ শাস্তি, একটা ভালোভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন তাহলে বিএনপির উচিতটা কি, যে মানুষকে বোঝানো, যে তার অবস্থানটা ব্যাখ্যা করা। এটা আমরা লক্ষ্য করি যে বিএনপির আসলে নেতা বলেন, বিএনপির তো মিডিয়া নাই বললেই চলে, মানে আপনি দলের যে মিডিয়া থাকতে হবে আমি সেটা বলছি না। বিএনপির দলীয় একটা পত্রিকা আছে দৈনিক দিনকাল, যেখানে আমি এক সময় 96 সালে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলাম। কিন্তু আমি নিজেও বলি যে এই পত্রিকাটা আসলে কি, এটার প্রভাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আসলে ভাই আপনি যে বলছেন কনফিউশনটা তো বিএনপি তৈরি করে, কারণ বলছে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, আবার জুলাই আদেশ নিয়ে আবার গণভোট নিয়ে নিজেরাই এক ধরনের বক্তব্য দিচ্ছে, ফলে মানুষ তো তাদের কোনটা সত্য কোনটা হতে পারে। কিন্তু আপনি যদি বিএনপির অ্যাকশনগুলো দেখেন, জনাব তারেক রহমান যখন দেশে আসলেন, দেশে আসার পরে ওনার প্রথম ভাষণটা আপনি লক্ষ্য করেন। আচ্ছা, তারপরে উনি প্রথম কোথায় গিয়েছেন? হাদির মাজারে গিয়েছেন, শহীদ হাদির মাজারেই তো গিয়েছেন। আচ্ছা, তারপরে উনি জুলাই শহীদদের তো সাথে দেখা করে, মানে তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা করেছেন। এই যে পরিবারগুলোকে যে সহায়তা করা, আমার মনে হয় বিএনপির থেকে আর কেউ এগুলো বেশি করেনি। সুতরাং আপনি বলতে পারেন চরিত্রগত দিক দিয়ে, আদর্শগত দিক দিয়ে যে বিএনপি প্রতারণা করছে তা না। বিএনপি, আপনি 1/11-এর আগের থেকে দেখেন সবচেয়ে বেশি ভিকটিমকে, আপনার এই যে অপারেশন ক্লিন হার্ট বলেন, আপনার তারপরে যে র্যাবের মাধ্যমে যেই সব ঘটনা ঘটছে, সব বিএনপির লোকজন বেশি মারা গেছে, গুম হয়েছে।
আপনার আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি গুম হয়েছে, আপনার ক্রস ফায়ারে গেছে, হারিয়ে গেছে বা অন্যান্য জিনিস জেলে গেছে, সবচেয়ে বিএনপির লোক বেশি গেছে। সুতরাং বিএনপি তো তার যদি আপনার এদের কথায় যদি প্রতারণাই হয়, তাহলে তো বিএনপি নিজের দলের লোকজন এর বিরুদ্ধেই প্রতারণা করার কথা, যেটা বিএনপির পক্ষে সম্ভব না। তাহলে তার অস্তিত্বই থাকবে না। আপনি বিএনপি কি কখনো বলেছে যে তারা জুলাইকে অস্বীকার করে? এই যে কয়দিন আগেও তো প্রধানমন্ত্রী উনি সংসদে এই যে যারা জুলাই যোদ্ধা ছিল তাদের সাথে উনি কথা বলছিলেন, তাদেরকে ওখানে ডেকেছিলেন, কথা বলছিলেন। সদিচ্ছাটার অভাব নাই। প্রবলেমটা হচ্ছে যে আমি আবারও বলছি যে বিএনপিকে আমি যতটুকু দেখলাম সারা জীবনে সাংবাদিকতা করতে গিয়ে বা একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, বিএনপি তার অবস্থান কখনোই জনগণের সামনে পরিষ্কার করতে পারে না। এটা হচ্ছে বিএনপির বড় ব্যর্থতা। এই যে বসে আছেন এই সমস্যাটাই দেখছেন, এবং যে বিএনপির নেতা বসে আছেন, আপনি রিপন ভাইকেও বলেন, রিপন ভাই হয়তো এক কথা বলবেন, আরেক নেতা আরেক কথা বলবেন। আমি তো সেটাই বলছি, না বলবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আবার ডিসিশন বিএনপি হয়তো নিবে, যখন নিচ্ছে আবার ডিসিশনটাও ঠিকমতো জনগণকে জানতে পারতেছে না যে ও যে ভালো কাজগুলা করে। বিএনপির সময়ে আপনার বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষার হার, সব কিছু বেড়েছে বিএনপির জন্য। বিদেশি পুঁজি বিনিয়োগ, মুক্তবাজার অর্থনীতি এই উপমহাদেশের সবাই রেখে শুরু করেছে বিএনপি। মানুষের কাছে এটা জানাইতেও পারে না বিএনপি। তো এখন এই যে গুমের কথা বলছেন, বলছেন, দেখা যাচ্ছে যে ওরা একটা প্রভিশন আপনি রেখেছে, যে সর্বোচ্চ একটা শাস্তির ব্যবস্থা রেখেছে। এই যে বলেন 111-এর কারিগরদেরকে যে ধরছে বিএনপি, আপনি এগুলো কি কম আপনি সিরিয়াস মনে করেন যে এতদিন পরে এসে তাদেরকে ধরছে না? বাংলাদেশের এই যে প্রবলেমগুলো আমরা 17 বছর ফেস করেছি 111-এর জন্য, করছে বিএনপি। প্রবলেম এক জায়গায়, এদের কোনো আগা মাথা আমরা কিছু বুঝি না। প্রবলেম হচ্ছে সেইটা। জি, আবার আপনার কাছে আসবো। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি আসলে কি সমস্যা দেখেন যে বিএনপি আসলে কি করতে চায় সেটা পরিষ্কার করতে পারে না, এটাই সমস্যা, নাকি বিএনপির আসলে দুর্বিসন্ধি আছে, অবস্থান থেকে সরে যাওয়ার প্রবণতা বলি বা কৌশল বলি? ধন্যবাদ। আমার মনে হয় একটা আলোচনার সূত্রপাত হচ্ছে এমন একটা বিষয় নিয়ে, যেটা আগামী দিনে আরও ডালপালা আরও প্রসারিত হবে, এবং যেই মুহূর্তে আমরা আলোচনা করছি সেই মুহূর্তে একটা চূড়ান্ত সিদ্ধান্তমূলক একটা মন্তব্য করার সময় এসেছে বলে আমি মনে করি না। কিন্তু টেন্ডেন্সিগুলো বোঝা যায়, সেই টেন্ডেন্সি ধরে আমাদের বিশ্লেষণ করা প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে আমি বলবো আলোচনাটা কেবলমাত্র কতগুলো ঘটনা আর কতগুলো বিচ্ছিন্ন পারফরমেন্সের উপরে। একটা নাটক যখন হয়, নায়িকার নাচটা খুব ভালো হয়েছে, গানটা খুব সুন্দর হয়েছে, ব্যাক সিনটা এরকম ছিল, অমুক ছিল, কিন্তু হোল মঞ্চায়নের বিষয়বস্তু সেই জায়গায় যদি আমরা না যাই, তাহলে পরে কিন্তু আমরা রাজনীতির রহস্য ধরতে পারবো না। আমি মৌলিকভাবে কয়েকটা কথাকে ভিত্তি করে ছাড়া রাজনীতির আলোচনা সঠিক হতে পারে বলে মনে করি না। এক নম্বর কথা, রাজনীতিতে অনেকে বলে রাজনীতিতে শেষ কথা নাই। এটা এই কথা বলে যে ট্যাকটিক্স, আমি ইচ্ছে করলে এটাও করতে পারি, ওটাও করতে পারি, যেটাও করতে পারি, হ্যাঁ আমি এটা মানতে রাজি আছি, কিন্তু একটা রিজার্ভেশন, রাজনীতিতে একটা শেষ কথা আছে, সেটা হলো 1971-এর মুক্তিযুদ্ধ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলার মাটিতে এটা জনগণ গ্রহণ করবে না। দুই নম্বর একটা মৌলিক বিষয় আমি মনে করি, রাজনীতি বুঝতে হলে অর্থনীতি বুঝতে হবে, কারণ রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। আমি আজকের না, পুরানো একটা উদাহরণ দিই। একদিন বাসায় এসে দেখি আমি, আমার ছেলে আর আমার বোনের ছেলে, বয়স অল্প আর কি, 8-9-10 বছর, খুব মারামারি করছে। কি করো তোমরা? বলে যে আমরা ইউনিভার্সিটি খেলতেছি। দেখেন সাইকোলজিটা এমন হয়ে গেছে, ইমপ্রেশন যে এটাই হলো ইউনিভার্সিটি। এবং ঘটনাও তাই, ইউনিভার্সিটিতে গোলাগুলি হচ্ছে, হঠাৎ করে গোলাগুলি বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানলাম সেরাটনে বৈঠক হয়েছে, স্থির হয়ে গেছে 60-40 ভাগাভাগি হবে। 3 নম্বর আমি বলতে চাই, অনেক সময় দেখবেন রাজনীতি আপনি বুঝতে পারবেন না, ক্যারাম বোর্ডের মতো, মারবেন ডান দিকে, গুটি যাবে বাঁ দিকে, আপনি টেরই পাবেন না কোনটা যে কী কারণে হচ্ছে। আপনি এটা আলটিমেটলি এটার সিকোয়েন্স না দেখলে হবে না। এখন এই যে কথাগুলো আসছে, পার্লামেন্টের ঘটনা বলি, পার্লামেন্টে ভালো শব্দ, খারাপ শব্দ, ভালো বয়ান, খারাপ বয়ান। আমি একবার একটা প্রবন্ধ লিখেছিলাম, ওইখানে একটা লিস্ট দিয়েছিলাম 50টা নাম বাংলাদেশে, যেই নামগুলো এখন সবচেয়ে পপুলার।
গাল কাটা অমুক, মুরগি চোরা অমুক, নামের বাহার দেখেই বোঝা যায় যে রাজনীতির সংস্কৃতি আজকে কোথায় চলে আসছে। এখন এইটা অবধারিতভাবে হবে, কারণ আপনি তো মানুষকে বিজি রেখেছেন কোন জায়গায়। এবং এইখান থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, আমরা ফান্ডামেন্টাল পলিসি ডিসকাস করতে হবে। এই যে বলা হচ্ছে, খুব আমি জানি না এখানে বিএনপির নেতা আছেন, জানি না তিনি কি বলবেন, আমরা মুক্ত বাজার চালু করেছি। আমি তো মনে করি যে এটা খুব বিনয়ের সঙ্গে বলা উচিত। উই আর ভেরি সরি যে আমরা মুক্ত বাজার চালু করেছিলাম। মুক্ত বাজার বাংলাদেশে চালু হয়নি। আমি অর্থনীতির ছাত্র। মুক্ত বাজার মানে হলো 4টা কন্ডিশন থাকতে হয়, সেই কন্ডিশন ফুলফিল হয়নি। এবং পারফেক্ট কম্পিটিশন আর ইমপারফেক্ট কম্পিটিশনের ভিতরে বিরাট পার্থক্য আছে। আপনি মুক্ত বাজারটাকে অ্যাপ্লাই করলেন লুটপাটের সুবিধার্থে, আর যখন মুক্ত বাজার দাবি করে যে লেবার ফোর্স মাস্ট বি অ্যালাউড ফ্রি মুভমেন্ট এই জায়গা থেকে ওই জায়গায়, তখন আপনার ভিসা এবং নতুন করে ভিসা রেস্ট্রিকশন বাংলাদেশের উপরেও সেটা আসছে। এটা করে যে আপনি অর্থনৈতিক সুবিধা আমেরিকা আদায় করার চেষ্টা করছে, ফ্রি মার্কেট করছে সে, জোর করে যে ট্যারিফ নতুন করে রেট সে অ্যাপ্লাই করলো। কোথায় গেল আমার ফ্রি মার্কেট? সুতরাং দের ইজ নো ফ্রি মার্কেট। কোশ্চেনটা কোনটা? কোশ্চেনটা হলো এই 50 বছরে আমার সবচেয়ে বড় অভিযোগ, অল দ্য রুলিং গভর্নমেন্টস সম্পদ গরিবের কাছ থেকে ধনী বিত্তবানদের হাতে চলে গেছে। এটাকে রিভার্স করা হচ্ছে কি হচ্ছে না, সেইটা হলো পার্টিনেন্ট কোশ্চেন। আমরা অবশ্যই আমাদের সংবিধানের সংস্কার দরকার, আমাদের রাষ্ট্রীয় নিয়ম কানুনের অনেক মৌলিক ধরনের সংস্কার দরকার। কিন্তু আপনি দেখেন বৈষম্যকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করছে এরকম সংস্কার কোথায়? আমি সেটা দেখতাম যদি বিএনপি বা অন্তর্বর্তীকালীন সরকারের কথা আমি আর বলতে চাই না, কেননা টোটালি তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলো মাস্ট বি এনকোয়ার্ড ইনটু। এবং আমি এটা দাবি করছি পাবলিকের পক্ষ থেকে যে একটা ইমিডিয়েটলি এনকোয়ারি কমিটি গভর্নমেন্ট কেন করছে না আমি এখনও বুঝতে পারছি না। এটা কি একটা মানে ডিল করার একটা জায়গা রাখছে, কিন্তু কে কত টাকা কিভাবে আত্মসাৎ করেছে কিভাবে হয়েছে। যদি আওয়ামী লীগের ক্ষেত্রে এটা আমি খুবই সাপোর্ট করি, আওয়ামী লীগের এভরি ক্রিমিনাল অ্যাক্টিভিটি মাস্ট বি ইনভেস্টিগেটেড ইনটু এবং তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। কিন্তু এইটাকে যদি আমি ক্যাপিটাল করে পলিটিক্যাল নেগোসিয়েশনের অংশ করি তাহলে পরে তো এটা ডেঞ্জারাস। সুতরাং এই জায়গাটা থেকে আমি বলছি যে বিএনপি মাস্ট স্টেট, সে আমি এটা আন্ডারস্ট্যান্ড করি তার ক্ষমতাটাকে কনসলিডেট করার প্রথম স্টেজে এইটা হলো প্রায়োরিটি। কিন্তু এইটা করতে গিয়ে এমন কাজ যদি করে ফেলে যেটা তাকে পরবর্তীকালে ক্রমাগতভাবে সেখানে সারেন্ডার করে বসে থাকতে হবে, তাহলে আমি ভেরি সরি, বাংলাদেশের এই গণঅভ্যুত্থান মানে ব্যর্থ হয়ে গেছে বলে আখ্যায়িত করা ছাড়া কি হবে না। তখন কম্পিটিশন হবে, নেক্সট গণঅভ্যুত্থান কোন ডাইরেকশনে হবে, এটা মুক্তিযুদ্ধের ধারায় নাকি টু আনডু আওয়ার ভিক্টরি ইন 1971। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এর জবাব তো দিবেন, একটু আমি যুক্ত করতে চাই। আজকে জামাত আমির বলছেন বিএনপি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে, আর নাহিদ ইসলাম বলছেন বিএনপি সবসময় সব আন্দোলনের সুবিধা নিয়েছে কিন্তু কোনো গণ আন্দোলনের প্রতিশ্রুতি কখনোই রক্ষা করেনি। ধন্যবাদ আপনাকে। অনেক বিজ্ঞ আলোচক তাদের অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। পার্টি ইন পাওয়ার নিউচুয়ালি তাদের বিরুদ্ধে কথা থাকবে, এবং থাকাটা তো ডেমোক্রেসি, কেন থাকবে না। মঞ্জুবে খুব রাইটলি বলেছেন পার্লামেন্টে অনেক সব মানে উনি অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি ওনার সাথে ভেরি মাচ একমত। এটি পার্লামেন্ট এটি হওয়া উচিত। তবে যে সমস্ত কিছু কিছু শব্দ ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে, দুরভিসন্ধি, প্রতারণা বা আরও যা যা বললেন, প্রতারণার কথাটা কিন্তু বিএনপি আগে বলেছে, অন্তহীন প্রতারণার কথা কিন্তু মানে আমি কারোর কথাই বলিনি, আমি বলছি না যে সবাই শব্দগুলো নিয়ে আমি বলছি, এই শব্দগুলো নিয়ে বলছি। এই শব্দগুলো আমার মনে হয় যে এই 50-55 দিনের মধ্যেই এই শব্দগুলো না আসাটা ভালো, কঠিন ভাষা চলে আসছে আর কি, না আসলে ভালো হতো। আমি রুশ ভাই, উনি খুব বিদগ্ধজন, তার লেখাযোগ আমি খুব মনোযোগ দিয়ে পড়ি,
মাঝে মধ্যে তার লেখাজোখা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে মানে কি মানে রীতিমতো বিস্ফোরণও ঘটান তিনি, ভালো এবং খুবই দরকার, খুবই প্রয়োজন। আমি বেশি ইন্টারেস্টেড বোমা বিলাই নাকি ওটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। তো উনি একটা কথা বলেছেন অ্যাবাউট বিএনপি। আমি একজন বিএনপির কর্মী হিসেবে একেবারেই ইনসেপশন পিরিয়ড বললে ভুল হবে এই দলের, প্রি ইনসেপশন পিরিয়ড থেকে আমি এই দলটার সাথে সম্পৃক্ত। সোজা কথা, আমার ইনভলভমেন্ট 1997 যখন বিএনপি তৈরি হয়, প্রতিষ্ঠাই হয়নি, তখন ওই প্রক্রিয়ার মধ্যেই আমি একজন নগণ্য কর্মী। তো রুজবের একটা কথা আমার খুব ভালো লেগেছে এবং আমার কাছে এতদিন পরে মনে হলো, মানে আমি টোটাল প্রক্রিয়াগুলো দেখে বলে সত্যি যে আমরা সত্য কথাটা উপযুক্ত সময়ে, মানে সত্য কথাটা বলতে হবে, মানে টাইমলি আপনি প্রেজেন্ট করবেন, বা সে প্রেজেন্টেশনটা টাইমলি হওয়া দরকার। পরে যদি বলে আই এম সরি আমি একটা কথা বলতে চেয়েছিলাম, তখন সেটার খেই থাকে না। যেমন ধরুন আমি যদি এইভাবে বলি, মানে আমার জন্য তো অনেক কথা বলাটাও মানে না, মানে কি বলে প্রচলিত ধারা অনুযায়ী কি বলে, মানে অনেকে অনেকভাবে মানে স্বাভাবিকভাবে সহজ না নিতে পারেন না বা সহজও না। সেটা হচ্ছে যেমন ধরুন এই যে কতগুলো বিল, লাইক সুপ্রিম কোর্টের মানে সচিবালয়ের বিল, বা বিচারক, সুপ্রিম কোর্টের উচ্চ আদালতের বিচারক নিয়োগ বিল, মানবাধিকার কমিশন বিল, গুম, এই সমস্তগুলো যেগুলো রহিতকরণ বলে বিল করা হলো, ফাইন। আজকে একটা ব্যাখ্যা আইনমন্ত্রী দিয়েছেন, এটা সবচেয়ে ভালো হতো, ইট কুড হ্যাভ বিন বেটার, যখন রহিতকরণ বিলটা উত্থাপিত হলো তখন যদি তার আগে প্রিয়াম্বল হিসেবে ভূমিকা বক্তব্য যদি বলা হতো যে এই কারণে আমরা এইগুলো, আজকে যে ব্যাখ্যাগুলো দেয়া হ্যাঁ, হলো, এই যাচাই বাছাই ইত্যাদি নানাবিধ কারণগুলো আছে, এগুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়নি। এটাকে আরও বেশি রিফাইন করা দরকার, আরও বেশি জিনিস যুক্ত করা দরকার, আরও বেশি পিউনিটিভ মেজারের ব্যবস্থা রাখা দরকার। আমরা মনে করিনি যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে করেছেন তার মধ্যে সকল পক্ষসমূহ, মানে পলিটিক্যাল স্টেক হোল্ডার্স, সব বিলই তো পলিটিক্যাল স্টেক হোল্ডার্সদেরকে নিয়ে করা হয়নি। আজকেই তো বলা যায়, এখন তো 12টা বাজেনি, আজকের দিনই বলা। আজকে আইনমন্ত্রী যেটা এক্সপ্লানেশন যেটা দিলেন আমি খুব মনোযোগ সহকারে শুনলাম এবং আমি তার বক্তব্যের সাথে একমত। তিনি যেটা বললেন যে না, আমরা তো এটাকে মানে এটাকে আমরা সমাহিত করিনি, এই আইনগুলোকে সমাহিত করিনি, এটাকে আমরা আরও প্রোজ অ্যান্ড কনস ডিসকাস করবো, সংশোধন করে এটা আমরা প্রেজেন্ট করবো, বিল আকারে নিয়ে আসবো। বিষয়টা হচ্ছে যেমন ধরুন বিচারক নিয়োগের আইন সংবিধানে করতে নির্দেশ দেওয়া আছে। আনফর্চুনেটলি ওই যে সেলিম ভাই যেটা বললেন তো কোনো গভর্নমেন্ট করেনি, এটি সত্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আইন করলাম, আমরা কি আইন করার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখিনি যে 25 জন 34 জন বিচারক নিয়োগ করলো, যে ক্যাটের যে মানে ওরাও কিন্তু আইনের মধ্যেই করেছে, কিন্তু এমন হয়েছে যে ওইটা কোনো ওই আইনটা ব্যবহার করা হয়েছে, বলা আছে সুপ্রিম কোর্টে 10 বছরে মানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। কি অভিজ্ঞতা থাকতে হবে? এনরোলমেন্ট অভিজ্ঞতা। আপনার কোনো মামলার রায় যদি ডিএলএর রিপোর্টেড না হয়, আপনি কি ফাইট করেছেন, কোন কেস মুভ করেছেন, আপনার কেস নিয়ে তো আলোচনাই হয় নাই, কথা। তো এই ধরনের অনেক ফাঁক ফোকর দিয়ে অনেকেই বিচারক, আমি তখন ওই সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বলতে যে পরবর্তী গভর্নমেন্টের উচিত হবে মোস্ট অফ দেম, অনেককেই উচিত হবে কনফার্ম না করা। এখনও কনফার্ম হওয়ার এদের টাইম শেষ হয় না, আমি এখনও বলবো এদের অনেককে কনফার্ম না করা। আচ্ছা, কারণ হচ্ছে যে তারা অনেকেই খুব মানে কম্পিটেন্টলি তারা এই জায়গায় আসেনি, খুব কম্পিটেন্ট ক্যাটেগরি তারা আসেননি। এই জন্য বিএনপি সরকার, এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট, তাদের একটা কমিটমেন্ট আছে জনগণের কাছে কি ন্যায় বিচার প্রদান করার ব্যাপার আছে। প্রশ্ন কি ক্লারিফাই করবেন, যদি এটাই এত সুচিন্তিত মতামত হয়ে থাকে তাহলে বিএনপি ঐক্যমতের দলিলে এই পয়েন্টে স্বাক্ষর করলো কেন? এটা তো ডিফারেন্স অফ ওপিনিয়নে নোটেড না। নো, আমি বলছি বিএনপি এটা স্বাক্ষর করেছে, বিএনপি নীতিগতভাবে এগ্রি করেছে এটা, কিন্তু বিএনপি ইট ওয়াজ নট এ কোশ্চেন অফ নীতিগত, এটা তো কংক্রিটলি ফ্রেম দ্যাট দিস বিল উইল ইনক্লুড, নাকি আমি অবশ্যই আমি যদি যেমন আমাদের পজিশন সেলিম ভাই আমি যদি বলি, আমি যদি এইভাবে বলি, একজন ডাক্তার আপনার বর্তমান অবস্থায় আপনাকে একটা ওষুধ প্রেসক্রাইব করেছেন, 3 মাস পরে আপনাকে বললো যে এটা একটা এভুলেশন করবে, এভুলেশন করার পরে মনে হয় আপনার ওষুধের দরকার নাই, অথবা আপনার এটা একটু চেঞ্জ দরকার,
এটা করতেই পারে। এখন বিএনপি মনে করলো যে জনগণের স্বার্থে এই বিলটাকে আমি রিএভ্যালুয়েট করব এবং আরও বেটার কিছু করব, সেই প্রতিশ্রুতি তো বিএনপি দিয়েছে। এখন আপনাকে দেখতে হবে যে বিএনপি সেই প্রতিশ্রুতি রক্ষা করে কি না। বিএনপি সবচেয়ে গুমের বড় শিকার, বিএনপি মানবাধিকার সবচেয়ে বড় ভিকটিম আনডাউটেডলি, এতে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, তাহলে সুতরাং এবং বিএনপির 31 দফার মধ্যে মানে মঞ্জু ভাই আমি দেখি যে উনি আমাদের দলের 31 দফাটা উনি খুব সযত্নে, আমার চেয়েও বেশি ওনার ঠোঁটস্থ আছে, আমার চেয়েও বেশি। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাই, বিএনপির কোনো পথ নেই আদার দেন এটাকে ইমপ্লিমেন্ট না করা। ইট ইজ এ প্রমিস। এটা ম্যাডামের আমলের, তারেক রহমানের আমলে এবং আমাদের সাথে যারা একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তাদের সম্মিলিত প্রমিসের ফলে হচ্ছে 31 দফা। সুতরাং 31 দফার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। সেটাই তো বলা হচ্ছে, আমরা সেটা যাবো থেকে না, জুলাই সনদ থেকে আমরা সরে যাবো আসতে না, আমরা সরে আসিনি তো। একটু ধৈর্য ধারণ করেন, আমরা আরো বেটার কিছু করি। এখনই যে এই জন্য বললাম যে এখনই খুব একটা কথা আছে নাকি যে জাস্টিস হারিড জাস্টিস বারিড, দ্রুত সব কিছু করতে গেলে এটা জাস্টিস বারিড হয়ে যাবে। এখন আমরা অনেক কিছুই আমরা অ্যাডপ্ট করতে পারতাম, পাশ করে নিতে পারতাম। এবং বাংলাদেশের ইতিহাসে যখনই আপনার অন্য কোনোভাবে ইন্টারভেনশন হয়েছে, সেটা মিলিটারি ইন্টারভেনশন বলেন, সেটা আপনার অন্তর্বর্তীকালীন বলেন, তত্ত্বাবধায়ক বলেন, বহু সময়, এবং ইরেগুলার তত্ত্বাবধায়ক, মানে ওটা তো একটা তত্ত্বাবধায়ক না, কারণ ওটা সংবিধান সম্মত ছিল না। 2 বছর তো তত্ত্বাবধায়ক সরকার থাকার কোনো কারণ ছিল না। তো সব কিছু মিলে তখনও অনেকগুলো আপনার মানে অর্ডিন্যান্সেস অনেকগুলো হয়েছে। সেই সমস্ত অর্ডিন্যান্সগুলো কিন্তু পরবর্তীতে ইলেক্টেড গভর্নমেন্ট কিন্তু অ্যাডপ্ট করেনি। বাট দিস দ্য ফার্স্ট টাইম বিএনপি গভর্নমেন্ট তারা কিন্তু 98টা অর্ডিন্যান্স প্রকারান্তরে 110টা, বাকিগুলো এর মধ্যে অ্যাকোমোডেট করেছে। 110টার মতো অর্ডিন্যান্স বিল আকারে বিএনপি অলরেডি কিন্তু নিয়েছে। এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা একটা বিরল ঘটনা। অর্থাৎ বিএনপি একটু সময় দেওয়ার কথা বলছেন। এখন বাকি যেগুলো আছে সেগুলো আমরা স্টেক হোল্ডার যারা, অংশীজন যারা আছে, যারা পার্লামেন্ট আছে তাদের সাথে কথা বলবো, পার্লামেন্টের বাইরে যারা আছে তাদের সাথে কথা বলবো, এবং যারা বাংলাদেশটাকে মনে করেন যে সবার আগে বাংলাদেশ, আমাদের নিজেদের দেশকে আমরা সবাইকে তো আমাদের দেশকে এক ভালো মনে করি, একটা ভালো কিছু করার জন্য আমরা সবার সাথে মত বিনিময় করতে পারি না। আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা, এই ক্ষেত্রে এই যুক্তিগুলো ব্যবহার করলেন না কেন? এই জায়গাগুলো নিয়ে একটু পরে আমি বিস্তারিত যাবো। একটু বলতে চাই, এখানে যে জুলাই সনদটা আপনি দেখবেন আমাদের বিচার বিভাগ সম্পর্কে 28, 29, 30 এবং 37 পর্যন্ত বিচার বিভাগ সম্পর্কে যে কথাগুলো বলা আছে জুলাই সনদে, এখানে কিন্তু যেটা সেলিম ভাই পারফেক্টলি বললেন যে আপনারা তো এখানে স্বাক্ষর করেছেন। এখন দেখেন এখানে এই যে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে নিয়োগ প্রদান, আলাদা করে আপনার সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি করা, বিএনপি 1-2টা ব্যাপারে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। তাহলে কার্য উপদেষ্টা কমিটিতে যখন এই অধ্যাদেশ, এগুলোর ভিত্তিতে অধ্যাদেশটা তৈরি হয়েছে, অধ্যাদেশ নিয়ে যখন আলোচনা হয়েছে, সেখানে তো আপনারা এই কারেকশনগুলো করে বা বলতে পারতেন যে এখানে আমাদের এই জায়গায় পরিবর্তনগুলো আছে। সেটা না করে আপনারা যখন অধ্যাদেশটাকেই বাতিল করে দেন আপনি, কারণ এই অধ্যাদেশের ভিত্তিতে তো কিছুটা প্রোগ্রেস হয়েছে, আপনার জুডিশিয়াল কাউন্সিল, আলাদা সচিবালয়ের কার্যক্রম তো এগিয়ে গেছে। যখন আপনি এটা আইন বাতিল করে দেন তখন কিন্তু পুরো বিচার বিভাগই মনে করে যে, আপনি দেখবেন জাস্টিস মতিন সাহেব গতকাল বলেছেন যে এটা বিচার বিভাগের হার্টকে আঘাত করা হয়েছে। এখন আপনি কি করবেন এবং যে বিষয়গুলোতে আপনি দ্বিমত দিয়েছেন, এই দ্বিমত রাখা মানেই তো আপনি বিচার বিভাগের স্বাধীনতাকে অ্যাকচুয়ালি সেভাবে ওয়ার্ক করতে দেবেন না। এখন সেই জায়গায় বিএনপি বলছে একটু সময় দেওয়ার কথা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে সময় আপনি নিচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে, পারসেপশন এটা প্রিভেল করছে যে আপনি আসলে আপনার যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, আপনার 31 দফায় আপনি বলেছেন বিচার বিভাগকে স্বাধীনতা দিবেন, তো এই কথাগুলোর ভিত্তিতে এগুলো রচিত হয়েছে, তাহলে আপনি বিচার বিভাগের স্বাধীনতা আর কোথায় দিচ্ছেন? জি, মুজিবুর রহমান মঞ্জু, একটু ভিন্ন বিষয়, একটু আপনার মন্তব্য জানতে চাই। কুষ্টিয়ায় দরবারে ঢুকে পীরকে কুপিয়ে হত্যা, অন্তর্বর্তী সরকারের মেয়াদে অর্থাৎ 2025 সালে 197 জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এই বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই বলেছিলেন মব কালচার শেষ। আনু মোহাম্মদ বলছেন যে আগের ঘটনাগুলোর বিচার না হয় বারবার মব সন্ত্রাস হচ্ছে, মব সন্ত্রাস তো শেষ হলো না, এবং এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখেন? না, আমি তো বললাম যে এটা সিরিয়াসলি, আমি অলরেডি নিজে ব্যক্তিগতভাবে আমরা এটার প্রতিক্রিয়াও দিয়েছি, প্রতিবাদও করেছি, নিন্দাও জানিয়েছি এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছি। প্রথম কথা হচ্ছে, দেখেন আমাদের এখানে একটা শব্দ ব্যবহার করা হয়, ধর্ম অনুভূতিতে আঘাত। আরে ভাই, যে ঘুষ খায়, চুরি করে,
যে ধর্ষণ করতেছে, এটা ধর্ম অনুভূতিতে আঘাত লাগে না? এটা তো ধর্মের চরম অবমাননা। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তো এগুলোর ব্যাপারে কঠোর শাস্তি আমাদের আইনে আছে। দ্বিতীয় হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি, যে মৌলানা নিজামী সাহেব মুজাহিদ সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছিল, আপনার মনে থাকার কথা, আপনি তখন রিপোর্টার ছিলেন, ওনাদেরকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছিল জানেন? ধর্ম অবমাননার মামলা কিন্তু গ্রেফতার করা হয়েছে। তাহলে দেখেন, এই যে ধর্ম অবমাননা এই টার্মটাকে আমরা যে যার মতো করে কি করতে পারছি, ব্যাখ্যা করতে পারছি, ব্যবহার করতে পারছি। আপনি যেটাকে আপনি বিশ্বাস করছেন, আমার দৃষ্টিতে সে ধর্ম অবমাননা। এই জায়গাগুলোতে আমাদের অত্যন্ত স্পষ্ট অবস্থান সরকারকে থাকতে হবে, কারণ ধর্ম খুবই সেন্সিটিভ একটা জায়গা। আমাদের দেশে, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ধর্মীয় স্বাধীনতার ইস্যুটা, ধর্মীয় অনুভূতির ইস্যুটা, মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং চেতনার ইস্যুটা খুবই সেন্সিটিভ জায়গা, কারণ এগুলোর সাথে আমাদের অস্তিত্ব বা আমাদের বিশ্বাস প্রথিত আছে। এবং এই জন্যই তো এই ধর্ম অবমাননার এই জিনিসগুলোকে বারবার রাজনীতি চালানো হয়েছে। মুক্তিযুদ্ধ, ধর্ম, এগুলোকে একটার মুখে দিয়ে একটাকে মানে প্রতিস্থাপিত করে ঝগড়াটা লাগানো হয়েছে। আমাদের স্থায়ীভাবে এটার আইন করা উচিত, স্থায়ীভাবে ঐক্যমত্যে সাইন করা উচিত যে ধর্ম নিয়ে এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, এইটা নিয়ে কোনো বিতর্ক, এটা নিয়ে কোনো বিরোধ, এটা নিয়ে কোনো কিছু চলবে না। বাস, এটার ব্যাপারে আপনি একমত হইতে হবে। কথা হচ্ছে, আমাদের ধর্মে তো ভাই বিভিন্ন রকমের ফেইথ গ্রুপ আছে, বিভিন্ন রকমের ইমাম আছে, বিভিন্ন বিষয়ে দ্বিমত আছে, আছে না? একটা কোরআনের আয়াতের এক একজন এতগুলো তফসির তাহলে হয়েছে কেন? এতগুলো তফসির পড়ি কেন আমরা? এক এক ধরনের ব্যাখ্যা থাকতে পারে। এখানে যেটা আমাদের মাজার এবং সুফিবাদের যে জায়গাটা আছে, এটা একটা ডিফারেন্ট ইস্যু। আমি খুবই স্মরণ করি এই ঘটনাটাকে, আমি খুব করি। আমার কাছে একবার এক ভদ্রলোক আসলেন, ওনার হাত ভাঙা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কী হয়েছে। তো উনি বললেন যে আমি একটা গান গাইছিলাম, গান গাওয়ার জন্য আমাকে অ্যারেস্ট করছিল, আমার বাড়ি ঘেরাও করছিল, একই রকম ঘটনা। তাকে পুলিশ নিয়ে খুব পিটাইছে। সে গানটা কি? তো আমি বললাম যে গানটা কি? গানটা শুনলাম, সে বলছে, মরণকালে ঢোলবাসি বাজাইও বন্ধুরে, দোয়া কালামের দরকার নাই। তো আমি এটা শোনার পরে তো আমারও নিজের ইয়ে লাগলাম যে কী ব্যাপার, এটা তো যে কোনো মুসলমান শুনলেই তো এটা মানে উত্তেজিত হবে। আপনি এই গানটা গাইলে আঘাত লাগবে। তখন সে আমাকে একটা ব্যাখ্যা দিল তার কোরআন শরীফের একটা আয়াতের, যে সেখানে বলছে যে তুমি মৃত্যুবরণ করছো মানে তুমি তোমার স্রষ্টার কাছে ফিরে যাচ্ছ। তো তুমি স্রষ্টার কাছে যাচ্ছ, তুমি তো আনন্দের সাথে যাবা, তুমি এত কান্নাকাটি বিলাপ করছো। দেখেন সে ইন্টারপ্রিটেশনটা তার কি। তো একজন যখন একটা অর্থকে একভাবে ইন্টারপ্রেট করে, একজন হয়তো বলছেন যে তুমি তোমার স্রষ্টার কাছে যাচ্ছ দোয়া কালাম পড়ে, তোমাকে পবিত্র করে, তোমার গুনাহ মাফ চেয়ে তুমি যাও। আপনি দেখেন খুবই কনভিন্সিং কথা। আর সে তারটা বলছে কি, আমি আমার আল্লাহর কাছে যাচ্ছি, আমার আল্লাহর সাথে দেখা হবে, আমি তো খুব আনন্দ করে মানে ঢোলবাসি বাজায় আনন্দ করে যাব। তার ইন্টারপ্রিটেশনটা কিরকম? সাউথ আফ্রিকায় কিন্তু নেলসন ম্যান্ডেলা যখন মানে তার শেষকৃত্য অনুষ্ঠানে, সেখানে কিন্তু ঢোল বাদ্য বাজায় তাকে আনন্দের সাথে তারা বিদায় দিছে। না, আমি যেটা বলছি, আমাদের দেশে তো এই ধরনের নানা রকমের আছে, তাই না? একটা সময় মেয়ের বিয়ে হলে মেয়েকে বিদায় দিতে সবাই মিলে কান্নাকাটি করতো। আর এখন তো আমাদের এখানে ব্যান্ড পার্টি বাজাইয়া আনন্দ উল্লাস করে, মাঝে মাঝে দেখি মেয়েও নাচে, বিয়ের দিন মেয়েও নাচতেছে। এখন এক একজনের এক এক রকমের রুচি, এক এক রকমের বিষয় থাকে। এখানে আপনি এগুলো নিয়ে কখনো আইন হাতে তুলে নেওয়া, এভাবে সংঘবদ্ধ মব তৈরি করা, এভাবে করা। বিএনপিকে যেটা আমি বলবো, দুইটা ঘটনা পরপর দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে ডক্টর কামরুল ইসলাম, যিনি বাংলাদেশের খুবই নামকরা ইউরোলজিস্ট, ওনার ওখানে চাঁদাবাজির ঘটনা, এখানে প্রধানমন্ত্রীকে ইনভলভ হতে হয়েছে। তড়িৎ পদক্ষেপ নিয়েছে। না, তড়িৎ পদক্ষেপ কি নিয়েছে? তড়িৎ পদক্ষেপ নিয়েছে, উনি সেখানে যুব দলের নেতৃবৃন্দকে পাঠিয়েছেন, তারা গিয়ে বলেছেন এটা ব্যবস্থা নেবেন। কিন্তু দেখেন, উনি কিন্তু ডাক্তার সাহেব বলছেন, উনি কিন্তু এর আগে ডিআইজিকে ফোন করেছেন, পুলিশের কোনো প্রতিকার পান নাই। তাইলে কি আমরা কি আবার হাসিনার আমলে যে প্রত্যেক কিছুর জন্য আপার কাছে যাইতে হবে? এখন তারেক রহমান পর্যন্ত গেলে সলিউশন হবে, তার আগে হবে না। এটা তো ওসির কাজ। লোকাল ওসির কাজ যদি প্রধানমন্ত্রীকে করতে হয়, এইটা যদি আমাদের দেশে কালচারে পরিণত হয়, আর এই ধরনের আমার পছন্দ হলো না এর ধর্ম, আমি যাই ভেঙে পোড়াই দিলাম, তাকে জ্বালাই ফেললাম, মেরে ফেললাম, এটা আজকে আপনার কাছে ভালো লাগতেছে, আপনার অপোনেন্ট কালকে আপনার দিকে কিন্তু আসবে। কারণ আমি আপনারটাকে অপছন্দ করে বলে, আপনার বিরুদ্ধে নানা কথা বলে, এখন তো আরো এআই এর জঘন্য ব্যাপার আছে। আমি সেলিম ভাইয়ের এআই একটা বানাই বলবো যে উনি ধর্ম অবমাননা করছে, চলো সবাই সেলিম ভাইয়ের বাসায় যাই, কালকে সবাই বলবে মঞ্জু মিয়ার বাসায় যাই। এইটা কোনোদিন রাষ্ট্রের অস্তিত্বের এবং এর জন্য সুখকর হবে না। সিরিয়াসলি এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। অবশ্যই যে কুষ্টিয়ার ঘটনা একটু সাথে যুক্ত করতে চাই। আমরা দেখেছি যে দায়িত্ব ছাড়ার পরে সবশেষ বিবিসি বাংলায় সাবেক আইন উপদেষ্টাও আক্ষেপের সাথে বলেছেন যে তিনি মনে করেন তার অন্তর্বর্তী সরকারি মব নিয়ন্ত্রণ করতে না পারে একটু অন্যতম ব্যর্থতা ছিল। আপনার এই মঞ্জু ভাই যে কথাটা বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধ আর আমাদের ধর্ম বাংলাদেশে, এটা খুব সেন্সিটিভ বিষয়।
তা আপনি মুক্তিযুদ্ধ নিয়েও ধরেন, মুক্তিযুদ্ধর মতো একটা বিষয়কে নিয়ে, এটার চেতনাকে নিয়েও বাংলাদেশে ব্যবসা করা হয়েছে। এবং এই মুক্তিযুদ্ধের নাম করেই আবার যারা আমাদের উপরে নির্যাতন করে আমাদের দেশে, তারা আবার ভারতে পালিয়ে গেছেন। আবার কেউ কিন্তু অন্য এই যেখানে কিছু হয় ভারতে পালিয়ে যান। তাই আমাদের গোয়েন্দা সংস্থার 3 জন প্রধানও ভারতে পালিয়ে গেছেন। তা আমাদের দেশের ধর্মের অবস্থাও তো তাইলে ওরকমই দাঁড়াবে, আপনি কি আশা করতে পারেন? বাংলাদেশের এই যে বললেন না উনি, যে বাংলাদেশের মানুষ হচ্ছে বেশিরভাগ হচ্ছে মুসলমান। তাই মুসলমানদের যে বেসিক কতগুলো জিনিস ক্যারেক্টারিস্টিক্স থাকার কথা কোরআন বা হাদিস অনুযায়ী, আপনি দেখেন যে সেগুলো কি, রাস্তা পার হয়, আপনি এখানে যান, ঠিক মতো রাস্তা পার হয়, আরেকজনের গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়, তার মানে ওর অধিকার আপনি হরণ করছেন। কোরআনে 2টা জিনিস আছে, হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর অধিকার আর মানুষের অধিকার। আল্লাহ বলছেন তার অধিকার নামাজ, রোজা, হজ, জাকাত, আর মানুষের অধিকার হচ্ছে কি, প্রাণীর অধিকার। আপনি একটা বিড়ালকে লাথি দিলেন, আপনি মানুষের এই যে গাড়ির সামনে দিয়ে দৌড় দিলেন তার, বা আপনি রাস্তা জামে আটকায় রাখলেন, বাসটা এরকম করে রেখে আপনার পিছনে জানরোল রাখলো, 17,000 টাকার আপনার তেল পড়তেছে, অন্যদের সময় খরচ হচ্ছে, এটা কিন্তু ইসলামের বরখেলাপ। এবং আল্লাহ বলছেন যে এই ধরনের যারা ক্ষতিগ্রস্ত তারা মাফ না করা পর্যন্ত আমি আল্লাহ মাফ করব না। তো কেউ আল্লাহ মাফ করবেন না, আল্লাহ সেটাই বলছি, মাফ করবেন না। এখন এইগুলা কথা তো মানবে না। এরকম অবস্থা গত 1.5 বছরে আমি 5 আগস্টের পরে দেখেছি। আমি তো মঞ্জু ভাই হয়তো এটা জানেন, উনি আমার লেখা কিছু পড়েন বলে জানেন। আমি যদিও নিজে ধার্মিক ব্যক্তি না, বাট ইসলাম নিয়ে আমার যথেষ্ট লেখা আছে, আমার অনেক লেখা আছে, এবং হয়তো এটা নিয়ে একটা বড় বইও হয়ে যেতে পারে। আমি যখন 27 বছর বয়সে সাংবাদিকতায় যোগ দিই তখন থেকে আমি এগুলো নিয়ে লিখেছি, এবং আমি পড়াশোনা করার চেষ্টা করি এসব বিষয় নিয়ে। তা আমি গত বছর একটা বিষয় নিয়ে এরকম একটা, এই যে যখন আপনার লাশ তুলে যে পুড়িয়ে ফেললো একটা জায়গায়, তা আমি এরকম এগুলো নিয়ে কিছু কথাবার্তা লেখার পরে দেখছি যে একটা ছেলে এসে আমাকে লিখছে, আমার ফলোয়ার অনেক, তুই কি জানিস, ফেসবুকে লিখছে তুই কি জানিস। তা আমার খারাপ লাগলো যে আমার বয়স 61, তো ছেলেটাকে গিয়ে দেখি সে একটা মাদ্রাসায় পড়ে, তার বয়স হচ্ছে 22 বছরের মতো। তো এখন 22 বছরের একটা ছেলে আমাকে 61 বছরের একটা লোককে বলছে তুই কি জানিস। তাহলে কি মাদ্রাসায় এটা শেখানো হচ্ছে যে আমার মতো লোককে, ওনার মতো বয়সী লোককে, এনার মতো বয়সী লোককে তুই করে বলা? আমার ওনার সাথে যেমন রাজনৈতিকভাবে আমার চরম দ্বিমত আছে ওনাদের রাজনীতির সাথে, বাট ওনাকে যখন আমি দেখি, উনি এত বয়স্ক মানুষ, শ্রদ্ধেয় রাজনীতিবিদ, আমি সালাম দেই। এটাই আমাকে শেখানো হয়েছে সারা জীবন। এখন তাহলে কি শেখানো হচ্ছে? আমি প্রশ্ন রাখবো, যেমন ধরেন আমি আরো কতগুলো নিজের ব্যাখ্যা দিয়ে, মানে নিজের ঘটনা দিয়ে আমি বলছি যে আমরা আমাদের দেশের যারা আলেম আছেন, আমাদের দেশের যারা ধর্মীয় রাজনীতি করেন বা এরা আছেন, আপনি কি এই ঘটনাগুলো নিয়ে, উনি বলছেন এখন প্রতিবাদ করছেন, এই যে ময়মনসিংহে যখন একটা হিন্দু যুবককে এরকম ধর্ম অবমাননার জন্য পিটিয়ে মারা হলো না, আগুন দিয়ে মারা হলো, তখন আমি লিখলাম, কোন পত্রিকায় জানি আমি লিখলাম, ওটা আমার ইয়েতেও ফেসবুকেও দিলাম, অন্য জায়গাতেও দিলাম, যে আলেম যারা আছেন তারা অন্ততপক্ষে এসে সাধারণ মুসলমানদেরকে বোঝান যে এটা আমাদের ইসলাম বিরোধী। একজন আলেমও বলেন নাই। আচ্ছা, পাকিস্তানে আমি ঘটনা বলি যে একবার পেশোয়ারের ওদিকে এই আফগান তালিবানরা, এই টিটিপি, যাদেরকে আমাদের দেশের এক শ্রেণীর লোক খুব বড় ইসলামপন্থী বলে মনে করে, এই বর্বরগুলা জুম্মার নামাজের সময় বোমা মেরে 253 জন লোক মেরে ফেললেন। তো তখন আমার খেয়াল আছে যে এটার প্রতিবাদ করে যখন আমি বললাম যে আচ্ছা, এটা আমাদের প্রতিবাদ করা দরকার মুসলমানদের স্বার্থে, মুসলিম জাতির স্বার্থে, যে এরা আমার মসজিদে জুম্মার নামাজের সময় মানুষ হত্যা করে, সুতরাং এইটা আমাদের ইসলাম বিরোধী এবং মুসলিম বিরোধী এবং মানবতা বিরোধী কাজ। ওখানে আমি দেখেছি এসে কমেন্ট করেন, এরা ইহুদিদের চর, এরা ভারতের চর। আপনি এই যে সাইকোলজিক্যাল প্যাটার্নটা তৈরি হচ্ছে কোথা থেকে, আপনি এইগুলো চিন্তা করার আগে বলেন যে সাইকোলজিক্যাল প্যাটার্ন তৈরি হয় কোথা থেকে। এই এতগুলো যে মাদ্রাসা, এত যে আলেম আছে আমাদের দেশের, তাহলে ওনারা করেনটা কি? ওনারা কেন বলেন না যে আল্লাহ এটা করতে মানা করছেন, আমাদের কোরআনে এটা লেখা নাই? আপনি এটা কিন্তু ধর্ম বিরোধিতা দিয়ে এটাকে কাভার করতে পারবেন না। আমাদের দেশে যেটা হয়, এরকম কিছু হলে সেখানে ইসলাম ধর্মকে বা মুসলিম জাতিকে বা আমাদের জাতিসত্তাকে, আমার সংস্কৃতিকে দায়ী করা হয়। সেটা করে আপনি এটা পারবেন না। আপনাকে করতে হবে এটা আমার ধর্ম যেটা নিষেধ করেছে, আমার কোরআনে যেটা নিষেধ করা হয়েছে, সেটা দিয়ে আপনি খেতে হবে। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য যে আমাদের মাদ্রাসা থেকে এরকম ছেলেপেলেই তৈরি হয় যারা আমাকে বলে তুই কি জানিস, যারা ওনাকে অপমান করে, ধরেন ওনার সাথে মিলছে না, ওনাকে একটা জাতা লিখছেন, ওই যে উনি বলছেন যে এআই দিয়ে তৈরি করছেন, তো এগুলো কি ইসলাম বিরোধী না? এই যে নারীদের ব্যাপারে যে সমস্ত কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে বলা হয়, আমি নিজে দেখেছি ভেরিফাইড ফেসবুক পেজ, আপনি বলতে পারবেন না যে এটা 2 নম্বরই করে ফেসবুক পেজ বা এটা আপনার ভারতীয়রা বানিয়েছে, আপনি বলতে পারবেন না। সেখানে পিছনে কলেমা তৈবা তার প্রোফাইলে সে নারীদের ব্যাপারে যে শব্দগুলো উচ্চারণ করছে, সেগুলো আমি এখানে উচ্চারণ করতে পারবো না। তো এইগুলো কেন হচ্ছে?
এইগুলো দেখার দায়িত্ব যে ওনাদের মতো যারা দল আছেন, জামাত ইসলাম আছেন, মেইন মূল ধারার যে রাজনৈতিক দলগুলো আছেন, ধর্মীয় রাজনীতি যারা করেন, এবং আমাদের আলেম সমাজ, আমাদের ইমাম সাহেবরা, তাদেরকে এই কথাগুলো বলা দরকার। খুতবার মধ্যে, মসজিদের মধ্যে, জুমার নামাজে গেলে এগুলা নিয়ে একটা কথাবার্তা আপনি শুনবেন না, শুধু শুনবেন অন্য ধরনের কথা। আমি সেগুলোর দিকে যাব না। তবে এইটা জিনিস বলবো যে আপনি এই যে আমাদের দেশে এই মুক্তিযুদ্ধ নিয়ে আর ধর্ম নিয়ে এই জিনিসগুলো থেকে আমাদেরকে বের হইতে হবে। এগুলো যথেষ্ট হয়েছে, 55 বছর হয়ে গেছে দেশটার বয়স। এগুলোর থেকে বের হয়ে আপনি একটা জায়গায় আসেন, বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে একটা সেটেলমেন্টে আসা দরকার। জি, মুশাররফ ইসলাম সেলিম, খুব ছোট করে যে কুষ্টিয়ার যে ঘটনা এবং যে কথাটা বারবার এলো যে বারবারই মুক্তিযুদ্ধকে এবং ধর্মকে ব্যবহার করে উস্কানি দেওয়া এবং তারপর একটা পরিস্থিতি সৃষ্টি করে, এবং কুষ্টিয়ার যে ঘটনা ঘটলো মব সন্ত্রাস বা এই যে মবটা নিয়ন্ত্রণ করা আসলে কতটা চ্যালেঞ্জিং? ধন্যবাদ। এখানে এই প্রসঙ্গে যে আলোচনাগুলো মঞ্জু সাহেব এবং আমার সঙ্গে অবশ্য খুব আগে থেকে খুব ঘনিষ্ঠ আলোচনা হয়নি, উনি যেগুলো বললেন আমি এগুলোকে সঠিক মনে করি। কিন্তু আমি ভাবার জন্য বলবো, এই প্রবলেমগুলো কি খালি ইসলাম ধর্মাবলম্বীদের প্রবলেম, নাকি বাংলাদেশের নাগরিক মাত্রই এই সমস্যার সম্মুখীন? সমাধানটা আমাদের খুঁজতে হবে, কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের ভিতরে নয়। যারা ইসলাম ধর্ম আমার মতো যারা অনুসারী, নিশ্চয়ই আমরা ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে যাতে আমাদের ধর্মকে হেয় প্রতিপন্ন করা না হয়, সেইটা আমাদের একটা বিশেষ কর্তব্য হতে পারে। কিন্তু রাষ্ট্র হিসেবে আমাদের এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা অনুসরণ করলেই হয়তো সম্ভবত আমরা সমাধানের পথে যেতে পারবো, যে রাষ্ট্রের সামনে সকলেরই একটাই পরিচয়, নাগরিক পরিচয়। ধর্ম, বর্ণ, তার বিলাসিতা, তার সম্পদ, এই সব কিছুর উল্টে, হ্যাঁ, পোশাক আশাক সমস্ত কিছু একটাই পরিচয়। সবার ভোটের ওজন সমান। একটা হিন্দুর ভোট, একটা মুসলমানের ভোট, একটা শিয়া মুসলিম, একটা সুন্নি মুসলিম, একটা মাজার ভক্ত মুসলিম, সবার তো সমান। এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালের উপর ভিত্তি করেই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা যদি আমরা রচনা না করি, এইটাকে যদি কম্পার্টমেন্টালাইজ করি, তাহলে পরে কিন্তু এইটা একদিকে ধর্মকে আঘাত করছে আমার বিবেচনায়, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধকেও আঘাত করছে। মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী নির্বিশেষে সবাই, এবং প্রথম সিদ্ধান্ত হয়েছিল চা বাগানের একটা জায়গায়, এবং সমস্ত যারা শহীদ হয়েছে তাদের নাম দেখেন। তাহলে পরে আমরা একটা আইডিয়া আছে, এটা হলো ইউনিটারি রাষ্ট্র, বাঙালি, এটা বাঙালির রাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব একটা ভুল কথা বলেছিলেন ৭২ সালের সংবিধান রচনা হওয়ার পর। সেখানে আদিবাসীদের কোনো অধিকার দেওয়া হয়নি। তিনি বলেছিলেন পাহাড়িদেরকে উদ্দেশ্য করে, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। মানবেন্দ্র লারমাকে বলেছিলেন। তো পাকিস্তানি তো এই কথাই বলেছিল, বাংলা ভাষায় কথা বলতে পারবে না, সবাই উর্দুভাষী হয়ে যাও, স্ট্রং সেন্টার আমাদের দরকার। দেখেন, একই অপরাধ আমরা করতেছি, একই অপরাধ আমরা করতেছি। এইটা অন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আমরা যদি মনে করি যে এইভাবে একটা সম্প্রদায়ের উপরে বা একটা অংশের জনগণের উপরে এই ধরনের অ্যাটিটিউড নেওয়া উচিত না। সেকেন্ড, আমি বলতে চাই আমাদেরও কিছু ভুল আছে এবং আমাদের সম্পর্কে অপপ্রচার করা হয়। কমিউনিস্ট পার্টির কনস্টিটিউশন করে দেখেন, আজকে না, কবে থেকে এটা লেখা আছে, আমাদের পার্টির সংগ্রাম ধর্মের বিরুদ্ধে নয়, বরঞ্চ ধর্মে যে সাম্য মানবিকতার কথা আছে সেগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। তবে ধর্মের অপব্যবহার করে যদি সেইটা মানুষের উপরে আঘাত করার জন্য ব্যবহার করা হয়, সেইটা কিন্তু প্রচার করা হয় যে এটা নাস্তিক, তর্ক লাগাই দিতে চায়, তুমি আল্লাহ মানো না আল্লাহ মানো না। আমাদের কেউ কেউ বোকার মতো ওই তার ট্র্যাপে পড়ে যায়। আমি সাপ্লিমেন্ট করি আপনাকে একটু। ইহুদিরা পৃথিবীতে হচ্ছে 1.5 কোটি, তার মধ্যে 61% হচ্ছে নাস্তিক। ইহুদিদের মধ্যে 61% নাস্তিক। কোনো ইহুদি আরেক ইহুদিকে বলে না তুই নাস্তিক। হিন্দুদের মধ্যে বহু নাস্তিক আছে, খ্রিস্টানদের মধ্যে বেশিরভাগ নাস্তিক। ইউরোপে আপনি কেউ বলে না কেউ নাস্তিক, সমান অধিকার পায়। আপনি যেটা বলছেন সেটা আমি সাপ্লিমেন্ট করলাম। সাপ্লিমেন্ট করতে যাই কিন্তু একটা সমস্যা করে দিলেন, এই ইস্যুটা আমার সঙ্গে ট্যাগ করে দিলেন। নাস্তিকতার প্রশ্নটা কমিউনিস্ট, না, এটা কোনো অসুবিধা না। আপনি যেটা বলছেন যে সবাই সমান অধিকার, আপনি ইহুদি রাষ্ট্রে কেউ কাউকে বলে যে তুই নাস্তিক, বলে তো না, একই সমান অধিকার। রোজ ভাই, এটা সত্য কথা। বাংলাদেশে কমিউনিস্ট মানে
বাংলাদেশের কমিউনিস্ট মানে নাস্তিক, এই ধরনের একটা প্রচুর perception আমি প্রচলিত সেটা হয়ে বলছি না, আমি বলছি যে সাপ্লিমেন্ট করা যাই হোক, হবে। যাই হোক, হ্যাঁ জি, এখন কথাটা একটু ভাবার জন্য বলবো। একটা মানুষের একাধিক আত্মপরিচয় আছে, আইডেন্টিটি, ধর্মীয় আইডেন্টিটি, জাতিগত আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি, রেশিয়াল আইডেন্টিটি, ক্লাস আইডেন্টিটি। আমরা মার্কসিস্টরা মনে করি, ইতিহাস এটা প্রমাণ করে যে আলটিমেটলি শ্রেণী আইডেন্টিটিটাই ডমিনেট করে। কিন্তু এইটা বলার অর্থ এই না যে আমি তার জাতীয় আইডেন্টিটি, তার রিলিজিয়াস আইডেন্টিটি, এইগুলোকে আমি অস্বীকার করব বা এটাকে হেয় প্রতিপন্ন করব। এইখানে হয়তো আমরা ভুল করি। ওর জন্য আই ওয়ান্ট দ্যাট ডিবেট, এই ডিবেটটা হোক, সারের দাম বাড়বে না কমবে, এই ডিবেটে যায় না। খাস জমি ভূমিহীনদের দেওয়া হবে কি হবে না, শ্রমিকদের, সারা দেশের মানুষের জন্য ন্যূনতম জাতীয় নিম্নতম মজুরি 30,000 টাকা নির্ধারণ করতে হবে। বিএনপির শ্রমিক সংগঠন, আওয়ামী লীগের শ্রমিক সংগঠন, স্কপ, তারা মিলে এই দাবি করতেছে আজকে থেকে। কবে থেকে বিএনপি পাওয়ারে আসছে? তত্ত্বাবধায়ক সরকার যতদিন ছিল ঘুণাক্ষরে এইগুলো কথা হলো না। জি, আপার আবার হাউস, আপনার কাছে। লোয়ার হাউস, জি। অমুক সমুক, ডক্টর আসাদুজ্জামান ঠিক আছে, রিপন। ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো আমি মনে করি মানুষের জীবন সংশ্লিষ্ট বিষয়। এই জীবন সংশ্লিষ্ট, লাস্ট আমি বলতেছি, যারা এই পলিটিক্সটা করে, আমাদের বামপন্থীদের একটা ভুল হলো, আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি এবং আমরা সংশোধন করব। ইতিহাসের প্রত্যেকটা পর্বে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হলো আমরা সত্যঞ্চি বিষয় দিছি, সেইটার উপরে বক্তৃতা করছে বুর্জুয়া দলগুলো। এইটা আর ভবিষ্যতে হবে না। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে কথা আমি বলছিলাম যে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই বলেছিলেন মব কালচার শেষ, কিন্তু কুষ্টিয়ার যে ঘটনা, বিএনপি আসলে সামনের দিনগুলোতে আরো কতটা সতর্ক থাকবে, কতটা সজাগ থাকবে? দেখুন, এটা তো বলে এবং হয়নি। পুলিশের সামনে কিন্তু ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, সেটা হচ্ছে মব কালচার শেষ বলতে উনি মানে বুঝিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে যখন আপনার এই বিভিন্ন ঘটনা ঘটতো এবং আলটিমেটলি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ল এনফোর্সিং এজেন্সিসগুলো বলেন, তারা মোটামুটি হেল্পলেস থাকতেন অথবা মানে ইনঅ্যাক্টিভ থাকতেন, সোজা কথা আমি যদি এইভাবে বলি, কোনটা থেকে কোনটা করবো ইত্যাদি নানান রকম সমস্যা তাদের ছিল। এখন তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রধানত দায়িত্ব হচ্ছে, মানে অন্যতম দায়িত্বের মধ্যে তার আরেকটি দায়িত্ব হচ্ছে নাগরিকদের জীবনের নিরাপত্তা বিধান করা, সমাজে নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখা, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখা বা শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা। তো এগুলো যেহেতু একটা মানে গভর্নমেন্ট ইন পাওয়ার, তাদের ফান্ডামেন্টাল মানে কি বলে রেসপন্সিবিলিটি, তো সেই রেসপন্সিবিলিটি এড়ানোর কোনো সুযোগ নেই। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, আমি মনে করি উনি খুব সঠিকভাবে কথাটা বলেছেন। উনি ওনার ইচ্ছা বা প্রতিজ্ঞা বা ভীষণটা তিনি উল্লেখ করেছেন। এখন কথা হচ্ছে কি, এর মধ্য থেকে কি ফাঁক ফোকরে কোনো ঘটনা ঘটে না? আমেরিকা বা অন্যান্য দেশে যারা খুব আইনের শাসন বলে নিজেদের দাবি করেন, সেখানেও তো মানে স্কুলেগুলির ঘটনা ঘটে। সেখানে কয়েকদিন আগে আমাদের একজন আমাদের বাংলাদেশে লক্ষ্মীপুরের একটি মেয়ে, আমাদের একজন অভিবাসী, তাই না, একজন অভিবাসী নারী, তিনি ওখানে কাজ করতেন। ওইটার সাথে এটা মেলে না রিপন ভাই, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এটা যেটা হচ্ছে, এটা ধর্মীয় কি যে আমি তা বলিনি, আমি বলতে চাচ্ছি ওখানেও ঘটনা ঘটে, আমি ওই জাতীয় ঘটনা ঘটছে তা বলিনি। হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে, এটা তো খুব একেবারে কোনো প্রোগ্রাম দিয়ে করেনি। তো সেক্ষেত্রে যেটা মঞ্জু ভাই যেটা বললেন যে ইন প্রেজেন্স অফ পুলিশ, আপনি তো বললেন বোধ নাকি, তো সেটা পুলিশ নিজেই বলছে যে আমাদের পুলিশ কম ছিল, এরকম ঘটনা। এটা খুবই আপনার আমি মনে করি না খুব অ্যাকসেপ্টেবল এক্সপ্লানেশন, এটা আমি মনে করি না। কম থাকলেই বা কি, এটা তারা এটাকে তারা করতে পারতেন, প্রতিরোধ করতে পারতেন, তাদের ঝুঁকি নেওয়া উচিত ছিল। তো সুতরাং বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই বলে আমি সরকারের দায় এড়াচ্ছি না। আমি এটা বলছি না যে না সরকার করতে পারেনি, তাও না। সরকার নিঃসন্দেহে এই জাতীয় কাজগুলো যেখানে হবে সেটাকে দমন করার জন্য চেষ্টা করবে। এটা তো আপনি জানেন, বিষয়টা হচ্ছে কি, এই যে হাসিনার আমলের পুলিশ ঘুষ, দুর্নীতি, চুরি চামারি করে গতকালকে একজন পুলিশের নিম্ন শ্রেণীর একজন নিম্ন শ্রেণীর, আমি শব্দটা আমার বোধহয় ঠিক হয়নি, আমি বলেছি যে ঠিক গেজেটেড কর্মকর্তা নন,
আমি একজন ইন্সপেক্টর লেভেলের মানে কর্মকর্তার সাথে, ইন্সপেক্টর বলতে এখন গেজেটেড কিনা জানি না এক্স্যাক্টলি, হোয়াট এভার, মানে একজন ইন্সপেক্টর লেভেল অফিসার সাথে কথা হচ্ছিল। তো বাই দ্য ওয়ে তাকে আমি, যেহেতু আমি বাই প্রফেশন সাংবাদিক, আমার আগ্রহ থেকে তাকে জানার চেষ্টা করলাম যে হাসিনা আমলে ভোট দেওয়ার সময় আপনারা কেমন পেতেন, টাকা তো পেতেন, খালি বড়দের দোষ দেন, আপনারা পেতেন না? তো বললেন যে যেমন আমরা পেতাম 10,000, ধরেন আমার কনস্টেবল পেত 5,000। বলে যে আপনি যে 10,000 টাকা নিলেন, আপনি রিফিউজ করেছেন কখনো? যে এই টাকাটা তো আমার প্রাপ্য না, এটা তো আমি কোনো জায়গায় সাইন করে টাকাটা নিচ্ছি না। এই হাসিনার অন্যায় অপকর্ম, তার মানে ভোট নিয়ে সে প্রহসন করবে, বাক্সের মধ্যে ভরবে, আপনাদেরকে বোবা এবং অন্ধ রাখার জন্য এই টাকাগুলো বিতরণ করছে। এই সমস্ত এইগুলোতে যারা অভ্যস্ত, আপ টু কনস্টেবল থেকে শুরু করে দারোগা, সেটা 5,000 টাকা কনস্টেবল খাক মানে ভোটের সময়, আর দারোগা বা ইন্সপেক্টর 10,000 টাকা খাক, আর এর উপর অফিসাররা হয়তো 10 লাখ নিচ্ছে। ওভারঅল এই পুলিশের মোরাল, নৈতিকতা একটা ভেরি ইম্পর্টেন্ট। একটা ঘুষখোর, একটা দুর্নীতিবাজ লোক, যে সেটা রাজনীতিতে বলেন, সেটা মন্ত্রী বলেন, সেটা যত বড় কর্মকর্তা বলেন, যার নৈতিক ভিত্তি শক্ত না থাকে, সোজা কথা যে কম্প্রোমাইজড, সোজা কথা যে কম্প্রোমাইজড ইন অল রেসপেক্ট, এটা কোনো ব্যাখ্যা দিয়ে আমি বলছি না, যে কম্প্রোমাইজড পার্সনরা ইনফ্যাক্ট রোল নিতে পারে না, ও তার পিছুটান থাকবে। পিছুটান মানে এক জায়গায় না এক জায়গায় সে আটকা আছে। তো এখন হয়ে গেছে কি, হাসিনার এই 16-17 বছরের শাসনে এই প্রশাসন বলেন, পুলিশ বলেন, এগুলো এমন পচা পড়ছে, ওর মধ্যে থেকে ফিল্টারিং করে ওগুলোকে একটু রিফাইন করে, ওগুলোর জামা কাপড় আকার আকৃতি পরিবর্তন করে ঠোরে এগুলোকে মোটামুটির একটা জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে, তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের করা হচ্ছে। তো এর মধ্যে আবার একজন বললেন তাদের বর্তমান পোশাকটা নাকি মানে ওই লোকটা আমাকে বললো, এখন যে পোশাকটা তো আমাদেরকে আরও মোরাল ভেঙে ফেলছে। আমরা আপনার এই পোশাক পরলে মোরাল ভেঙে ফেলে? আমার তো আগের পোশাকটা দেখলে আপনার খুনই মনে হয়। আগের পোশাকটা দেখলে তো আপনার, আমার মনে হয় যে আপনি একটা ডাকাত। হ্যাঁ, আপনি জোর করে মানুষের কাছে টাকা নেন, জোর করে মানুষের পকেটে আবার ঢুকাই দেন। মানে তো আমার তো ওই পোশাকটা দেখলে মনে হয় ওই পুলিশ। তো সেই জন্য আপনার এই পোশাক পরতে খারাপ লাগে, আপনার আগের পোশাকও তো আমার দেখতে খারাপ লাগে, আমি তো আতঙ্কিত হই, আমার ঘৃণা আসে ওই পোশাক দেখলে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি যেটা বলেন পুলিশ, এই পুলিশ তো আমার লাগবে, রাষ্ট্রে পুলিশ তো লাগবে। এই পুলিশের মানে মোরাল ইয়েটাকে, মানে এটাকে স্ট্রেনদেন করা, আরও এটাকে ইনফিউজ করা, এটাকে শক্তিশালী করা, এটা একটা সময় সাপেক্ষ। আরেকটু আমি হয়তো মানে সেলিম ভাই বলবে বিএনপি আরেকটু সময় চাচ্ছে। ইয়েস, আপনি রাতারাতি ইউ ক্যানট চেঞ্জ দ্য হোল মানে পুলিশ সিস্টেম। এই পুলিশ তো একসময় কোতোয়াল থেকে তো এক পর্যন্ত জমিদারদের খাজনা পাতি আদায় করার কাজে তো কোতোয়াল মোতাল ব্রিটিশ আমলে ব্যবহৃত হতো। তো এখন সেই জায়গায় ধাপে ধাপে পুলিশ যে জায়গায় আসছে, হাসিনা এটাকে একটু শেষ করে দিয়ে গেছিল, হাসিনা রেজিম। এখন এই জায়গা থেকে আমাদের ইমপ্রুভ করে তাদেরকে মোরাল এডুকেশন দিয়ে তাদেরকে, এবং মানুষ অ্যাট দ্য সেম টাইম যাতে মানুষও তাদের রেসপেক্ট করে, পুলিশকে ডিসরেসপেক্ট করে। আমি আপনার সাথে একটা কথা হচ্ছে, আপনি এত এখন যুক্তিপূর্ণ কথাগুলো বলছেন, কিন্তু বলার সময় ওগুলো মাথায় না রেখে আপনি বলছেন যে আজকে থেকে গুম কালচার শেষ। এটাই হচ্ছে আমাদের উইকনেস, যে আমরা যখন হয় তখন বলি যে বিভিন্ন দেশে তো সমস্যা হয়, আমাদের দেশে হচ্ছে, আর বলার সময় আপনি বলছেন যে কিছুই হবে না, জিরো টলারেন্স। এই বাগাড়ম্বরগুলো না করাই ভালো। এক, 2 নম্বর কথা হচ্ছে, আমরা অতীতে দেখেছি যত জায়গায় এই ধরনের ঘটনা ঘটে, সব জায়গায় সরকারি দলের লোকেরা ইনভলভ থাকে। আপনি দেখবেন আওয়ামী লীগ আমলে যত জায়গায় মন্দিরে হামলা হয়েছে, হিন্দুদের প্রতিমা ভাঙচুর হয়েছে, সব জায়গায় পরে দেখা গেল যে লোকাল আওয়ামী লীগের লোকেরা ওখানে জড়িত। আপনি এই সমস্ত ঘটনা দেখবেন যে কোনো না কোনোভাবে সরকারি দলের লোক ছাড়া কেউ এখন কোথাও গিয়ে হামলা করার সাহস করবে না, কারণ সিসিটিভি আছে, ধরা পড়বে, এগুলো আছে। অনেক সময় দেখা যায় এই ধরনের গণপিটুনি বা মবের বিষয়গুলোকে, মামলাগুলো ভিন্ন খাতে প্রচারিত করে রাজনৈতিক দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এখানে কিন্তু প্রকাশ্যে ক্যামেরায় অনেকের চেহারা দেখা গেছে। সুতরাং এই জায়গায় যাতে প্রপার ইনভেস্টিগেশন হয় এবং প্রপার লোকদের যাতে বিচারটা হয়, সেটা করা হবে। জি, এবার যে প্রসঙ্গটি একটু বাংলাদেশ ডিফেন্স জার্নাল সম্পর্কে আবুল হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইসলামাবাদে ওয়াশিংটন তেহরানের যে 21 ঘন্টার সমঝোতা বৈঠক ব্যর্থ হলো, এরপরের আজকে সারাদিনের যে ঘটনাপ্রবাহ, অনর অবস্থান আছে হরমুজ প্রণীত ইস্যুতে, অনর অবস্থানে আছে ইরান। ট্রাম্প তো আবারও হুমকি দিয়েছে নৌ অবরোধের। সব মিলিয়ে যে মধ্যপ্রাচ্য যুদ্ধ বলি, সংকট বলি, এখন আসলে কোন দিকে মোড় নিচ্ছে?
আলোচনা তো একবারে মানে আপনার সফল হবে এটা আপনি এইরকম অবস্থায় এরকম একটা পরিস্থিতি প্রত্যাশা আগেও করা যাবে না। পৃথিবীতে যখন বিভিন্ন ঘটনা ঘটেছে ওই 7 বার আপনি ধরেন এই যে গর্বাচেপের সাথে প্রেসিডেন্ট রিগানের কতবার বৈঠক করতে হয়েছে, বিভিন্ন বিষয় হয়েছে। সুতরাং এটা যে একবারে শেষ হয়ে গেছে শেষ তা হয়ে গেল না। বিষয়টা তা না। এটা ওইভাবে আপনি এটা মানে আমরা বলতে পারি না এখনো যে এটার ভিতরে আসলে কি আছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র 15টি তাদের পয়েন্ট ছিল আর ইরানের পয়েন্ট ছিল 10টা। এখন আপনি এটা ধরেই নিতে পারেন যে আপনার এটা মানবে না, সে সেটা মানবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন দাবি ছিল যে ইরান যেন আর কখনো পারমাণবিক শক্তির বিষয়ে না যায়, যেটা তারা প্রকাশ্যে বলেছে, তাদের ভাইস প্রেসিডেন্ট বলেছে। এবং ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স, ওনাকে বলা হয় যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হয় যে উনি এই যুদ্ধটা আসলে চাননি বা এই যুদ্ধটার ব্যাপারে ওনার রিজার্ভেশন আছে। তারপরেও আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরেও কি আপনার দেখছেন না যে ওদের প্রশাসনের মধ্যেও এগুলো নিয়ে বহু দ্বিমত আছে, এক একজন এক এক দিকে কথা বলে। এমন ধরেন একজন, আমি ইহুদি প্রফেসরের কথা বলি, নাম করে একজন প্রফেসর, এই মুহূর্তে নামটা মনে আসছে না, উনি কিন্তু একজন, ওনার বাবা মা কিন্তু এই জার্মানি দ্বিতীয় মহাযুদ্ধের সময় আপনার হলোকস্ট সার্ভাইভার, যে ইহুদি হত্যা হয়েছিল সেখান থেকে কোনো মতে বেঁচে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই ভদ্রলোক পর্যন্ত এই জিনিসগুলোর প্রতিবাদ করছেন, এই যেভাবে আগ্রাসনের প্রতিবাদ করছেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলছেন, একজন ইহুদি। আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি, তা আমি তো দেখি ওখানে প্রচুর ইহুদি কিন্তু এই ফিলিস্তিনিদের পক্ষে এই সমস্ত বিষয়ের পক্ষে মিছিল করেন, ওরা করেন। এখন কথাটা হচ্ছে যে এই ইসলামাবাদে যেটা হলো, এই জিনিসটাকে আপনি যদি একটু অন্যভাবে দেখেন, যে এই যে পাকিস্তান, তুরস্ক, মিশর, এই 3টা দেশ আগে কিন্তু ইসলামাবাদে বসেছে। বসার পরে 3টেই মুসলমান দেশের, মুসলিম বিশ্বের 3টা সবচেয়ে সামরিক শক্তিশালী রাষ্ট্র। 1 নম্বর পাকিস্তান, দেন তুরস্ক, দেন মিশর। এই 3টা সামরিক শক্তি একসাথে বসছে। এবং আরও একটা বড় বিষয় হচ্ছে যে এই মুসলিম বিশ্বের মধ্যে এটাকে একসময় ব্যঙ্গ করা হতো যে ইসলামিক বোমা বলে, পাকিস্তানের বোমাকে। হ্যাঁ, আই উইল টেল, ইয়েস, অন্যরা যদি মুসলমানদেরকে আঘাত করে, দিস ইজ অ্যান ইসলামিক বোম, বি শিওর অফ দ্যাট। তো এখন পাকিস্তানের এই যে ইসলামিক বোমা, মানে বোমা আছে, পারমাণবিক বোমা আছে, সুতরাং এইটা একটা সিম্বলিক হিসাবে হয়তো ওইখানে ব্যবহার করা হয়েছে যে ওর মিটিংটা ওখানে হবে। আরেকটা হচ্ছে যে পাকিস্তান তার যে আপনার যে সম্পর্কটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাখে, সেই সম্পর্কটাকেও কাজে লাগিয়েছে যে এখানে আসো। আবার ইরানের সাথেও তারা আছে। আবার এখানে গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে সৌদি আরবের সাথে তাদের যে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি আছে, সে অনুযায়ী তারা মানে পাকিস্তানি জঙ্গি বিমান এবং সৈন্য সৌদি আরবে গিয়েছে। সৌদি আরবে যে পরিমাণ অত্যাধুনিক মার্কিন এবং ইউরোপিয়ান জঙ্গি বিমান আছে, সেগুলো কিন্তু সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি বিমান তাদের দরকার নেই। বাট দিস ইজ সিম্বলিক, যারা এইখানে অনেক ধরনের মুভমেন্ট হবে, সেই মুভমেন্টগুলো থেকে বোঝা যাবে। এখন ট্রাম্প যেটা বলছেন যে এখানে হরমুজ প্রণালী উনি বন্ধ করে দিবেন, আপনি রিসেন্টলি মানে গত 2-3 দিন থেকে ওখানে ইরান যে 5000-এর মতো ওখানে মাইন লে করেছিল, যেটা আমরা জানতে পারছি যে তার সেই মাইনগুলো অপসারণের কাজ চলছে, এবং মার্কিন দাবি অনুযায়ী প্রায় 95% মাইন সেখান থেকে অপসারণ করা হয়েছে। এখানে আপনার যদি ওই এলাকাটাকে তাকে পুরোপুরি আপনার ব্লকেডের মধ্যে দিতে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী, তাহলে আরও ধরেন তাদেরই অ্যাডমিরাল বলছেন, যে এক সময় তাদের নৌবাহিনী প্রধান ছিলেন, তিনি আজকে বলেছেন যে তাহলে আরও 12টার মতো বেশি যুদ্ধজাহাজ ওখানে পাঠাতে হবে, আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার ওই এলাকায় পাঠাতে হবে। তো এগুলা প্রতিদিন অলরেডি খরচ হচ্ছে $1 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন এগুলো বাড়বে। আপনি এগুলো সবই বাদ দেন, এরা কি করবে? রাজা যুদ্ধ করবে, মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা কি করবে, ইরানের যারা রেজিম আছে এদের মধ্যেও মতদ্বৈততা আছে, 14 রকমের ভাগ আছে। ধরেন এই যে পেজেশকিয়ান বা ওদের পররাষ্ট্রমন্ত্রী এক কথা বলার পরে আবার IRGC দেখা যায় আবার মিসাইল ছুড়ে উল্টাভাবে। সুতরাং এগুলা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ইকুয়েশন থাকে, এরাও পাকিস্তানের কথা কিছুটা শোনে আবার শোনে না, মানে এইভাবে চলে। প্রবলেমটা হচ্ছে আমাদের জন্য, আমাদের মতো দেশগুলো কি করব? আমাদের যাদের তেল নাই, আমরা যারা মানে রপ্তানি নির্ভর, আমাদের গার্মেন্টস রপ্তানি করি, আমাদের শ্রমিকরা থাকে মধ্যপ্রাচ্যে, ওই জায়গাটায় আসেন। আমরা মানে আবেগের বাইরে, আমরা তো হচ্ছে মানে একটা এরকম একটা দেশ যে আমাদের আসলে আবেগ দিয়ে চলাটা আমাদের জন্য মনে হয় অত বাস্তবসম্মত না। আমাদের দেখা উচিত যে আমরা আসলে খেয়ে পরে বাঁচবো কিভাবে। উনি তো বলছিলেন যে 30,000 টাকা বেতন দিবে শ্রমিকের, আপনি 5,000 টাকা আগামীতে দিতে পারবেন কিনা সেটা সন্দেহ, যদি এই পরিস্থিতি বাংলাদেশে চলে। কারণ মধ্যপ্রাচ্যের অবস্থা যদি খারাপ হয়, এই যে আরব দেশগুলার, আপনার শ্রমিকগুলা আপনার কোথায় যাবে? আপনি সেই আমাদের যে রেমিটেন্স আছে সেটা কোথায় যাবে? আপনি যতই চিৎকার চেঁচামেচি করেন, মার্কিন সাম্রাজ্যবাদ বলেন, সবচেয়ে বেশি রেমিটেন্স পায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। মাত্র 4 থেকে 5 লাখ
বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে, তারা সেই পরিমাণ আপনার রেমিটেন্স পাঠায়। আপনার তারপরে ব্রিটেন থেকে রেমিটেন্স আসে, ইতালি থেকে রেমিটেন্স আসে। আপনি এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের কথা হচ্ছে আমাদের প্রায় 20 কোটির মতো হয়তো লোক হবে। আমাদের এই লোকগুলো যাবে কোথায়? আমরা খালি এই চিন্তাটা আমাদের করেন, আমরা ম্যানুভার করব কিভাবে? আপনি শুধু ধরেন আবেগ দিয়ে বা রাজনৈতিক বিবেচনায় বলবেন যে আমি এর সাথে করবো না, আপনি পাকিস্তানের সুবিধাটা দেখেন। আপনি গালাগালি করতে পারেন, বিভিন্ন কথা বলতে পারেন, ওরা যে জঙ্গি বিমান বানায় ওটার ইঞ্জিন আনে রাশিয়া থেকে। চিন্তা করেন, ওরা যে আপনার ট্যাঙ্কের যে ট্যাঙ্ক তৈরি করে সেটারও ইঞ্জিন আনে রাশিয়া থেকে, কোনো সময় ইউক্রেন থেকে। আচ্ছা, চায়না তো ওদের বড় ডিফেন্স পার্টনার, আবার আমেরিকার থেকে আনে আপনার সবচেয়ে বড় অ্যাটাকিং উইপনগুলো। এভাবে সম্পর্ক রাখতে হয় বিভিন্ন দেশের সাথে ম্যানুভার করার জন্য। এখন দেখেন ওইটাকে কাজে লাগানো হচ্ছে। তুরস্কের কথা চিন্তা করেন, সেটাকে কাজে লাগানো হচ্ছে। আমরা কিন্তু অনেক দুর্বল ওদের থেকে, অনেক দুর্বল। আমাদের কিছুই ধরতে গেলে না, আমরা যত বড় কথা বলি না কেন, বাংলাদেশে এমন কোনো আপনার মানে খনিজ সম্পদ নাই যে আমরা এটা বিক্রি করে খাবো। আর আমাদের তো একটা বড় মানে রোগ আছে, দেশ বিক্রি হয়ে গেল। আরে ভাই, আপনার যদি কিছুতে বাংলাদেশের একমাত্র আছে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, ভূকৌশলগত যে অবস্থান। আপনি সিঙ্গাপুরের ম্যাপের দিকে তাকান, ওর কিচ্ছু নাই, শুধু ওর ভূকৌশলগত অবস্থান বিক্রি করে এসে চলে। বাংলাদেশকেও এটা বিক্রি করে হয়তো চলতে হবে। এখন আপনি এগুলো চিন্তা করেন, এগুলো চিন্তা না করে যে ইরান বা আমেরিকা কি করলো, এইগুলা মানে আমরা এখানে বলে কোনো সমাধান করতে পারবো না, কিছুই করতে পারবো না। জি, মুজিবুর রহমান মঞ্জু, যে রাজায় রাজায় যুদ্ধ, আমি যদি একটু নিই, রাজায় রাজায় যুদ্ধ কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের ভাবতে হবে। এখন পর্যন্ত আমাদেরকে নিয়ে সরকার যা ভাবছে ঠিক আছে কিনা, আমি যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের জ্বালানি সহ অর্থনীতির বিষয়গুলোতে যদি বলি। সরকারের প্রথম দিকে অবস্থা যেটা ছিল, যেটা আমরা জেনেছি, যে সরকার ভেবেছে এই যুদ্ধ লেগেছে, এটা থেমে যাবে, অসুবিধা নাই। কারণ দুটো জিনিস আমরা দেখলাম, যে সরকার যখন বলেছে যে আমাদের জ্বালানি কোনো সংকট নাই, অ্যাভেলেবেল জ্বালানি আছে, পরে আবার তারা কিছুদিন পরে বললো যে মানে জ্বালানির একটা রুটিন করে দিল, অর্থাৎ এটা কি বলে রেশনিং করে। রেশনিং করার সাথে সাথে কিন্তু একটা প্যানিক তৈরি হয়েছে, যে প্যানিক এখনো কন্টিনিউ করছে। ভাই, যারা এতদিন পর্যন্ত বলা হয়েছে যে প্যানিকের কারণে মানুষ বেশি কিনছে, বা বেশি কিনলে ইউজ করবে কোথায়? সে বেশি কিনে তো আর সে পেট্রোল তো আবার বেশি জমায় রাখলে সমস্যা, উড়ে যায়, কমে যায়, এরকম ব্যাপার আছে। নিচেও রাখে। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন এই যে গত কয়েকদিন আমি দেখলাম যে এই শান্তি আলোচনা শুরু হওয়ার পর ইসলামাবাদে আমাদের বাংলাদেশে প্রচুর আগ্রহ যে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আজকে আবার পুরো উল্টা। আজকে সবাই বলতেছে যুদ্ধ আবার কঠিন দিকে টার্ন করছে। কথা হলো, আমি তো 95% আমার জ্বালানি ডিপেন্ডেন্সির মধ্যে আছি। আচ্ছা, ধরেন যুদ্ধ হইলো না, আমার 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 ইয়া নাই, কি বলে যে আমার রেমিটেন্স নাই, আমি তো তেল কিনতে পারবো না। আমার রেমিটেন্স আছে, আমার চাহিদা আছে, কিন্তু আমি কোনো কারণে তারা আমাকে ডিক্লাইন করলো যে তোমাকে আমি তেল দিব না, আমার সোর্স, তাও তো আমি বিপদে পড়বো। তাহলে বাংলাদেশের জন্য এই ক্রাইসিস নট ফর দি যুদ্ধ। আজকে হরমুজ বন্ধ হয়ে গেছে, কালকে ইরানে হামলা হয়েছে, এটার কারণে যে আমি বিপদগ্রস্ত, এটা তো একটা সাময়িক ব্যাপার। আমি তো পার্মানেন্টলি আমি ডিফিসিটের মধ্যে আছি। আমাকে পুরো জ্বালানির ব্যাপারে আমার, যেমন যেটা পাকিস্তানের কথা বলেছে, পাকিস্তান কিন্তু তার ইনার জায়গা থেকে এই ডিপেন্ডেন্সি কমিয়েছে। আমাদের যেরকম 95% ডিপেন্ডেন্সি, ইন্ডিয়ারও 95% ডিপেন্ডেন্সি, পাকিস্তানেরও 95% ডিপেন্ডেন্সি ছিল। পাকিস্তান কিন্তু তার এই সোলার $6 বিলিয়ন সে বাঁচিয়েছে এটার মধ্যে দিয়ে। আমাদের দেশে আমরা কি করেছি? উল্টোটা করেছি। আমার এখানে ইলেকট্রিসিটি দরকার আমার 17 বা 18 হাজার মেগাওয়াট, রাইট? আমি বিদ্যুৎ কেন্দ্র করেছি 32-33 হাজারের, এবং সেখানে আমি আরও 91,000 কোটি টাকা আমি সেখানে মানে আমার ওই বিভিন্ন জনকে করার জন্য আমি টাকা নষ্ট করছি। এখন দেখেন, আজকে আমি যেটা বোঝা যাচ্ছে যে অলরেডি একটা ডাটা চলে আসছে যে 41,000 কোটি টাকা সরকার ঋণ করে ফেলেছে এই 1.5 মাসের মধ্যে। সামনে কিন্তু আমাদের রেমিটেন্সের উপরে বিরাট চাপ পড়বে, কারণ আপনার এই যুদ্ধ যদি আবার নবধারায় শুরু হয়, আবার যদি অ্যাটাক শুরু হয়, এবং এই যুদ্ধবিরোধী তো চাচ্ছে পাকিস্তান, ইউএসএ চাচ্ছে, তো আমেরিকাই তো চাচ্ছে। ইরান কিন্তু বলে না যে আমি যুদ্ধবিরতি চাই। হরমুজ কিন্তু সে তার, আমি মনে করি যে লাস্ট মানে তার আশ্রয়স্থল, সে জানে এটা বন্ধ রাখলেই তার যুদ্ধের সে করতে পারবে, এবং এটাকে সে করেছে। ওমানকেও সে সাথে নিয়েছে। এই জন্য আমি যেটা মনে করি, আপনি যেটা বারবার ঘুরে আনছেন, আমাদের কি আমাদের, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, আমি ওনাকে অনুরোধ করেছিলাম লিখিতভাবে একটা
যে আপনি একটা সর্বদলীয় এবং সর্ব শ্রেণীর লোকদেরকে নিয়ে ডাকেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ক্রাইসিস। এই যে দেখেন আজকে আপনি বলতেছেন সংকট নাই, কিন্তু আপনি স্কুল বন্ধ করে কমাই দিচ্ছেন, অফিস আদালত কমাই দিচ্ছেন, প্যানিক হবে না? আপনি তো প্যানিক তৈরি করতেছেন রে ভাই। আপনাকে তো ক্লিয়ার করতে হবে যে আমার সামনে সমস্যা আছে, এই জন্য আসেন আমরা সবাই মিলে একটু মানে সংযত হই, আমরা করি। কিন্তু এগুলো কিছু আলোচনা নাই। আপনি নিজে নিজেই স্কুল 3 দিন, অনলাইন 5 দিন, এরপরে দেখেন একটা বাচ্চা ছেলে দাঁড়ায় বলতেছে যে স্কুল বন্ধ করলে তো আমার বাসায় গিয়ে আরো ইলেকট্রিসিটি বেশি হবে। দেখেন আজকালকার জেনজি আলফা জেনারেশন, ওরা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি প্রোগ্রেসিভ চিন্তা করতেছে। এগুলো নিয়ে কিন্তু কোনো শেয়ারিং নাই, মানে জাস্ট সস্তা জনপ্রিয়তার জন্য আমরা মনে করতেছি বিষয়গুলোকে আমরা সেভাবে ডিল করতেছি। মুজাহিদ ইসলাম সেলিম, এই যেই সংকট, আমরা যে সংকটে, সেই সংকট থেকে উত্তরণে করণীয় সরকার যে পথে হাঁটছে, অনেক রকম আলোচনা চলে আসছে, আন্তর্জাতিক পরিস্থিতি, শুধু বাংলাদেশ নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে যদি বলতে বলেন, এটা দিয়ে শুরু, কতক্ষণ সময় পাবো জানি না, ওটা দিয়ে বলি। আমরা এখন জ্বালানি সংকটে আছি। বাংলাদেশ গভর্নমেন্ট সিদ্ধান্ত না, আমি ভুল হলে হবে যে রাশিয়ার কাছ থেকে আমরা নিব, কিন্তু এটা আমরা করতে পারবো না, কারণ আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছে, আমেরিকার পারমিশন ছাড়া আমরা না আমরা আনছি তেল আনছি রাশিয়া থেকে। শোনেন না, কিন্তু আমি কেন এই চুক্তিতে স্বাক্ষর করব? উপায় নেই। আপনি শোনেন, আপনার কথা বলার সময় তো আমি এই করি নাই। আজকাল সারা দুনিয়ায় প্রোপাগান্ডা মেকানিজম একটা বিশাল শক্তিশালী ব্যাপার, ফেক নিউজ একটা বিশাল, এবং একটা সাইকোলজি এবং তৈরি করা হয়। এবং সেই হিসাবে আমরা যদি গরিব হই, তাহলে পরে আমি প্রশ্ন করতে চাই, দেশ স্বাধীন হওয়ার পর তাজউদ্দিন শাহ যে বাজেট করেছিল 670 কোটি টাকা, আজকে বাজেট আমি শুনলাম এবার 8 লক্ষ চলতেছে, সামনে এটা 9 লক্ষ হবে বলে ইতিমধ্যে ঘোষণা করতেছে। তো এইটা আপনি যদি ডেপ্রিসিয়েশন অফ দ্য ভ্যালু অফ কারেন্সি সেটাও যদি ধরেন, প্রচুর আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। আমাদের বাংলাদেশের গ্যাস পাইপলাইনে রপ্তানি করা হবে, এইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, মিছিল করলাম, পদযাত্রা করলাম, তুমুল আগুন ছুটাই দিলাম। পরের ইলেকশনে জিতে গেল বিএনপি। হাসিনা বলল যে আমি পাইপলাইনে গ্যাস নিতে দেই নাই দেখে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে রাজি হয়নি দেখে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রকারান্তরে তিনি বললেন বাংলাদেশে কে রাজত্ব করবে এটা বাংলাদেশের পাবলিক ঠিক করে না, এটা আমেরিকার প্রেসিডেন্ট ঠিক করে দেবে। এটা বাংলাদেশের জনগণের জন্য লজ্জাজনক, অবশ্যই লজ্জাজনক। এবং রেমিটেন্স কমে যাবে, অমুক কমে যাবে, এইগুলো কথা যে বলা হয়, এটার প্যানিক ক্রিয়েটিং। আরব দেশের জনগণ ওইখানে যদি ড্রাইভার না রাখে, ওইখানে যদি তার কাজের বুয়া না রাখে, এবং এইসব দেশ থেকে তাদের ওদের জন্য নার্স, মেডিকেল সার্ভিস, তাহলে চলতে পারবো? ঢাকা শহরে বস্তি উচ্ছেদ করতে হবে, না না, ও নিজে কোথায় থেকে পাবে তারা? আমি উদাহরণ দিই, ঢাকা শহরে বস্তি উচ্ছেদ করতে পারবেন? আপনার ড্রাইভার আসবে কই থেকে? বলানির লোকজন, ইয়ের লোকজন, বসুন্ধরার লোকজন, তাদের ড্রাইভার দরকার, তাদের কাজের বুয়া দরকার, তাদের বাচ্চাকে কোলে রাখার জন্য লোক দরকার। সংকট মোকাবেলায় সরকার যেই পথে আসছে ঠিক আছে কিনা? না, আমি মনে করি সরকার আরো কষাস হওয়া উচিত, এবং একটু খালি নাকের সামনে না দেখে আরো গভীরতার জায়গায় যাওয়া উচিত, এবং ফান্ডামেন্টাল পলিসি সেলফ রিলায়েন্সের উপর ভিত্তি করে, এবং এটা করা খুব কঠিন কাজ। প্লিজ প্লিজ আপনি না আপনাকে সাপ্লিমেন্ট করার জন্য, না 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 প্লিজ ডোন্ট সাপ্লিমেন্ট, আপনার সাপ্লিমেন্ট যথেষ্ট ক্ষতিকর। এবং শোনেন শোনেন, আপনার কাছ থেকে শুনতে হবে না, আপনার যে অনেক ভালো বক্তৃতা ট্রাম্প সাহেব দিয়ে থাকেন, এবং দুনিয়ার লোক বলেন যে তিনি একটা পাগল। অবশ্যই হ্যাঁ, সুতরাং ওই পরিচয়, ওই ভাষণ দিয়ে আপনি এর চেয়ে বাইরে কোনো পরিচয় পাবেন না। আর আমি বিনয়ের সঙ্গে রিপন সাহেবকে বলতে চাই, না আপনার কথাগুলো কারেক্ট, সরি জাস্ট খালি মনে করার জন্য। একই বক্তৃতা শেখ হাসিনা দিয়েছে, যে পূর্বতন বিএনপি রেজিমের যে জঞ্জাল রেখে গেছে, এইটার জন্য আমরা কিছু করতে পারতেছি না। সুতরাং দিস উইল নট সেভ দ্য ইস্যু। আমি মনে করি করতে চাই ওইগুলো, এই সাজেশনটা মঞ্জু সাহেব যেটা দিলেন, এরকম ন্যাশনাল ক্রাইসিসে অল দ্য ফোর্সেস অফ দ্য নেশন সবাইকে নিয়ে তাদের একসঙ্গে বসে পরামর্শ করে এটা করা উচিত। আর তা না হলে যেটা হবে, বিএনপি আমলে একজন হোম মিনিস্টার ছিলেন, নাম আমি উল্লেখ করছিলাম, খুবই শ্রদ্ধেয় আমি তাকে,
একবার বাচ্চা বাবার কোলে শিশু গুলি করে পুলিশ মেরে ফেলছিল। উনি ওটা দেখতে গিয়ে বলল, বাবা আল্লাহর মাল আল্লাহ নিচে কি করব। আর আওয়ামী লীগের সময় জিনিসপত্রের দাম বাড়ছে, বলে বাজারের কাজ বাজার করছে, আমি কি করব। তাহলে তোমার যদি কিছু করার নাই থাকে, ওই মিনিস্টার আমার দরকার নেই। জি, ডক্টর আসাদুজ্জামান রিপোর্ট। এই যে সুতরাং এইসব বলে তো কোনো হবে না, সলভ দ্য প্রবলেম। জি, অনেক অনেক আলোচনা হলো। প্রথমে আমি শুরুটা এইভাবে করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনাটা হলো না বা ভেঙে গেল অথবা ব্যর্থ হলো, যেভাবেই মানে সংবাদ আসুক না কেন, আমি যেটা পত্রিকায় দেখলাম ইরানি নেতৃবৃন্দের বরাতে, সেটা হচ্ছে তারা নিজেরও কিন্তু প্রত্যাশা করেনি যে এরকম একেবারে পুরোপুরি একেবারেই না, মানে প্রথম বৈঠকেই একটা কিছু সমঝোতা হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ ছিল না। অনেকেই কিন্তু এটা প্রত্যাশা করেনি, ফলে খুবই যে আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে তা না, কিন্তু হয়তো আলোচনা হবে, পর্দার আড়ালে অনেক আলোচনা হবে, সে ঠিক আছে। রুশ ভাই একটা চমৎকার কথা বলেছেন, একটা দেশের ভূকৌশলগত অবস্থান। আমি মানে মানে রাজনীতি করি, কিন্তু রুটি রুজিরও তো একটা ব্যাপার থাকতে হয়, সেটা ঠিকাদারি, চাঁদাবাজি, দুর্বৃত্তপনা, এগুলো তো আর আমি কোনোদিন করি না, আমার শত্রুতা বলে না। তা আমি যেটা করি সেটা হচ্ছে একটু লেখালেখি করি, সাংবাদিকতা করি, পত্রপত্রিকা, এইগুলোই। তো ফলে ওই সুবাদে কিছু, এবং আমি যে সাংবাদিকতাটা মানে করি সেটা এর মধ্যে প্রধানত আমার স্পেশালাইজেশন, উনি যেমন ডিফেন্স নিয়ে কাজ করেন, আমি ডিপ্লোমেসি নিয়ে করি। তো দেখা গেল যে ওই সুবাদে কিছু দূতাবাসের সাথে আমার যাতায়াত থাকে, দাওয়াত দেয়, চা পানি খাওয়া খাই হয়। তো একটা পর্যায়ে ঠিক এই ভূকৌশলগত বিষয় নিয়ে কথা ছিল। একটি আমি নামটা উল্লেখ করব না, একটি গুরুত্বপূর্ণ দেশের তিনি মানে গুরুত্বপূর্ণ দেশের তিনি ওই ডিফেন্স সংক্রান্ত চিফি, তিনি ওই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। তিনি একটা পর্যায়ে বললেন, আমাদের তো ওটাও হারিয়েছ। মানে এটা আমি যখন মিটিং করছিলাম সেটা হচ্ছে আওয়ামী জামানায়, মানে ভূকৌশলগত তোমার ভূকৌশল অবস্থান যেটা তোমার যা ছিল, তুমি তো তোমার চালান খুঁয়ে ফেলেছ, তুমি এটা দিয়েছো ওটা দিয়েছো। ওই যে ভারতকে এত দিয়েছি, ও সারা জীবন মনে রাখবে। এই ভারতকে সারা জীবন মনে রাখাইতে যায় আমার ভূকৌশলগত অবস্থান তো আমার নাই, এইটা দিছি এই পকেটে, মনে না রাখলে হেলিকপ্টার দিয়ে জায়গা দিত, এই দিছে তো ওই জন্য জায়গা। তো এই যে এত কিছু দিছে, দিতে দিতে তো আমার ভূকৌশলগত অবস্থা, আমার যে বললো যে তোমার তো বার্গেনিং টুলই নাই, সেই জায়গাটাই পুনরুদ্ধারে বিএনপি তোমার তো বার্গেনিং টুলই নেই। আমাকে স্ট্রেট বলছে যে ইউ ডোন্ট হ্যাভ এনি বার্গেনিং টুল। তোমার নেইবার বা অন্য কারোর সাথে তুমি যে বার্গেইন করবা, সেটা বি ইট উইথ ইউনাইটেড স্টেটস অর রাশিয়া অর চায়না অর ইন্ডিয়া অর পাকিস্তান, যেটাই হোক না কেন, একটা রাষ্ট্রের তো তার একটা জিও স্ট্র্যাটেজি থাকে। সিঙ্গাপুর তাই করে, রাইট? তো তারা তো তাদের সবকিছু ডান পকেট, বা পকেট, ব্যাক পকেট, এখন যেটা করতে, ইয়েস, আমাদের নেতা, আমাদের পার্টি চেয়ারম্যান যিনি প্রধানমন্ত্রীও, তিনি নির্বাচনে একটা কথা বলেছেন, বিবিসির সাথে ইন্টারভিউতে তিনি বলেছেন, তিনি মানে আমি যদি বলি পার্টিকুলার, যখন উনি ভারতের সাথে সম্পর্কে উন্নয়নের কথা যখন বিবিসি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, সেখানে তিনি বলেছেন, এটা যখন বাংলাদেশের স্বার্থের প্রশ্ন আসবে, অবশ্যই আমার রাষ্ট্রের স্বার্থ, আমার রাষ্ট্রের অগ্রাধিকার দেখব, সেটা যারই হোক না কেন। আমি বলছি আমার যে ভূকৌশলগত অবস্থান যা ইতিমধ্যে দিয়ে গেছে, সেগুলো তো আমার ফেরত আনাটা খুব ডিফিকাল্ট হবে, কারণ ইন্টারন্যাশনাল ট্রিটি আমি ইচ্ছে করলে আমি ডিসলস করতে পারি না, ইচ্ছে করলে আমি এটাকে ইরেজ করে দিতে পারি না। এখন কথা হচ্ছে কি, ওই যা কিছু আছে, ওই ন্যাংটার নেংটিউজের যতটুকু যদি থাকে, ওটুকু যাতে ঝড়ে উড়ে না যায়। আমার তো এখন নেংটি ছাড়া তেমন কিছু নাই, ও সবই তো দিয়ে দেওয়া হয়েছে, সোজা কথা। বাকি একটু আছে, সেটা আমি আর মনে করাই দিতে চাই না, অনেস্টলি বলি, সেটা আর আমি মনেও করাই দিতে চাই না, মনে করাবো না। এটা সরকারও জানে, ওরাও জানে, আমরাও যারা এইগুলো নিয়ে চর্চা করি আমরাও জানি। ওইটুক শুধুমাত্র মানে কপাল ভালো, ওইটা দেওয়ার আগে তাকে এই দেশের জনগণ মানে ঝেঁটিয়ে বিদায় করেছে। তাহলে ওটুক দিয়ে থাকলে আমার তো হ্যান্ডসাপ হয়ে থাকতোই। তো এখন অনেকে একটা বলে, বাংলাদেশের পরিস্থিতি এরকম, ক্ষমতায় যেতে হলে অ্যান্টি ইন্ডিয়ান হইতে হবে, ক্ষমতায় থাকতে হলে প্রো ইন্ডিয়ান হইতে হবে। না, এটা না আমি কেন এটা আরোপ করতেছি না, কথাটা আমি স্মরণ রাখার জন্য অনুরোধ। না ঠিক আছে, আমি আপনাকে ওই কথাটা স্মরণ রেখে আপনাকে বলতে চাই, ক্ষমতায় রাখার মালিক জনগণ,
আনানোর মালিকও জনগণ। জি, আপনাদের চারজন যেহেতু আমরা আজকে- জনগণের একটা বক্তৃতা হয়েছিল, জি, আমি আপনাদের চারজন প্রধানমন্ত্রী তো জনগণের চাই না। ক্ষমতার উপর আমি শুধু গণভোটটাই সমস্যা। সার্বভৌম আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং ক্ষমতার উপর